আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা ভাই চলে আসলাম ফিজিক্সের ফার্স্ট পেপারের 7th চ্যাপ্টার পদার্থের গাঠনিক ধর্ম, স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার্স যেটাকে বলা হয়। তো আপনাদের রিকোয়েস্ট আমি দেখলাম, কিছু কমেন্ট দেখলাম, অনেকের সামারি ভিডিও অনেক ভালো লাগছে। অনেকে বললো যে ভাইয়া একটু বেসিক থেকে পড়ালে ভালো হয়, আমরা যারা কিছুই পড়ি নাই তাদের জন্য সমস্যা হয়ে যাচ্ছে। তো পরে আমি ডিসাইড করলাম এখন থেকে আপনাদের প্রতিটা ভিডিওর লেন্থ আমি বাড়াই দিব। বা লেন্থকে অনেক দিবেন না, অনেক দিব না, 2 থেকে আড়াই ঘন্টা দিব সবগুলাই। এবং এই 2 থেকে আড়াই ঘন্টায় তোকে আমি এমনভাবেই পড়াবো, ধরে নিব তুই কিচ্ছু পারিস না, এবং আমি একদম কোর যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করাইতে হয় উইথ ক্যালকুলেটার এবং প্রপার ট্রিক্স তোকে আমি শেষ করে দেবো। আশা রাখি এখন আর তোদের কোনো কমপ্লেন নাই, সব কিছু ঠিক হয়ে গেছে, একদম সুইট একটা স্পটে চলে আসছে লেকচার। যেই লেকচারটা দেখতেও সময় লাগবে না, সব কিছু ক্লিয়ারও হবে, অ্যান্ড অল ইন ওয়ান প্যাকেজ। ক খ গ ঘ এমসিকিউ সব ভাই আজকের লেকচারে আমরা পারফেক্টভাবে শেষ করবো, ঠিক আছে? অনেক কষ্ট হয়েছে কমপ্লেস করতে, লেকচারটা মনোযোগ দিয়ে দেখেন। আশা রাখি পদার্থের গাঠনিক ধর্ম থেকে যে একটা সিকিউ মাস্ট বি দিবে, এবং কপাল ভালো থাকলে অনেক সময় রেয়ার অফ দ্য সিনারিওতে 2টা সিকিউ দিয়েও দেয়, তাহলে ভাই তুমি সবগুলো অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। তাহলে ভাই শুরু করা যাক লেকচারটা, লেটস স্টার্ট। ওকে, আসেন স্টার্ট করি। ভাই আজকে সামারি লেকচারটা আর হবে না, ঠিক আছে? আজকে সামারি আমাদের এটা কাট হয়ে যাবে। আজকে থেকে ভাই আমাদের এটা কি হয়ে যাবে, শর্ট ক্লাস, ঠিক আছে? শর্ট ক্লাস হয়ে যাবে। আমরা আজকে সামারি না, আজকে আমরা প্রপার বেসিক থেকেই পড়বো। ওকে, আসেন দেখেন। সবার আগে ভাই আমাদের এখানে যে টপিকগুলো আছে দেখেন, কি কি টপিক আমাদের পড়তে হয়। পদার্থের আন্তঃনবিক আকর্ষণ বিকর্ষণ, স্থিতিস্থাপকতা, বিকৃতি ও পীড়ন, দেন স্থিতিস্থাপকতা গুণাঙ্ক, পয়জন অনুপাত, এগুলো ভাই তোমরা জানো ভাই পড়তে হয়। ভাই কোনো কিছু আগে পড়ি নেই, টেনশন নন ভাই, বড় ভাই আছে শিখাই দিব। ভাই এমসিকিউ ওয়েটেজ কীরকম, 2টা থেকে 3টে এমসিকিউ আসে সোজা কথায়। নেক্সট সিকিউ ভাই একটা আসবে, কোনো ভাই মিক্স নেই, ঠিক আছে? দেখেন সব জায়গাতে ভাই একটা করেই আসছে, সেই 2024, সেই 23, সেই 22, সব জায়গাতে ভাই আপনার একটা করেই সিকিউ এখান থেকে দিচ্ছে। ওকে, আচ্ছা আসেন। আর অনেকের আমি জানি ফার্স্ট পেপারে সিকিউ মানে স্কোর করার জন্য এটাকে খুব ডেডিকেটেডভাবে দেখে, যে ভাই এমন কয়েকটা চ্যাপ্টার বলে দেন যে কটা বললে ভাই একদম প্রপার কমপ্লিট হয়ে যাবে, সেটার জন্য ভাই কি এটা একদম বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আসেন। তবে চ্যাপ্টার অ্যানালাইসিসে তুমি যদি যাও, তাহলে চ্যাপ্টার অ্যানালাইসিসে আমি কি বলবো, অনুসময়ের বন্ধন সম্পর্কিত, স্থিতিস্থাপকতা কৃত কাজ, পয়জনের অনুপাত, এইগুলো ভাই আপনাদের আছে এখানে জানেন। আর ভাইয়া এই তো আপনাদের মোটামুটি কথাবার্তা। তাহলে ভাই শুরু করে দিই, কথাবার্তা না বলে স্টার্ট, ঠিক আছে? লেটস স্টার্ট দ্য লেকচার। ওকে, দেখেন সবার আগে আমি একদম বেসিক থেকে যাবো, প্যারা নেই। সবার আগে আমরা স্থিতিস্থাপকতা করবো। ভাই স্থিতিস্থাপকতা জিনিসটা কি? ধর আমার এখানে একটা কলম আছে, ভাইয়া ধরলাম। এখন ধর এই কলমটা আমি টানতেছি, কলমটা কি যাচ্ছে? ভাই যাচ্ছে না। কেন যাচ্ছে না? যদি ফিজিক্সে তুই সব জায়গাতে কেন ওয়ার্ডটার যদি অ্যান্সার পাস, তাহলে তোর কাছে পুরো ফিজিক্সটা পানির মতো লাগবে। দেখ ভাই, তুই এখানে বাহ্যিক বল প্রয়োগ করতেছিস, কলমটা কি যাচ্ছে? ভাই যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণ হলো ভাইয়া ভিতরে এমন তো কিছু একটা আছে যে আমার এই বাহ্যিক বলটাকে আটকাই দিচ্ছে, বা এক্সটার্নাল যে ফোর্সটা দিতেছিস সেটাকে কি ভাই সে নালিফাই করে দিচ্ছে। এখন সেই ভাই বাহ্যিক বলটা বা কেন হচ্ছে, কেন যাচ্ছে না, এই সবগুলার ভাই অ্যান্সার ভাই আমাদের এখন পাবো, ঠিক আছে? তো আসেন ভাই দেখেন, সবার আগে একটা রড আছে, এটা দৈর্ঘ্য কত ভাই আমার? এল, ঠিক আছে? এটা দৈর্ঘ্য কি ভাই আমাদের? এল। আচ্ছা, এবার তুমি আসলা, তুমি এসে কি বললা যে আচ্ছা চলেন এটাকে বল দেওয়া যাক। কি করা যাক? বল দেওয়া যাক। তো বল দেওয়ার সময় তুমি কি করলা, এখানে একটা ক্ষেত্রফল নিলা, ক্ষেত্রফলটাকে ধরো তুমি বললা হলো এ, প্রস্থচ্ছেদের একটা ক্ষেত্রফল নিলা, ক্ষেত্রফলটাকে তুমি কি বললা ভাইয়া? এ বললা। আচ্ছা, এবার তুমি এটার উপর কি লাগাইলা? এবার তুমি এটার উপর লাগাইলে কি ভাই? ফোর্স লাগাইলা বা এফ লাগাইলা। তো এফ লাগানোর পরে কি হইলো, ধরো তুমি একটা রাবার নিছো, এটা তো কলম, একটুও সরে নাই, সরছে খুবই মাইক্রোস্কোপিক লেভেলে সরছে, তুমি হয়তো বা খালি চোখে দেখতে পারো নাই। তো তুমি একটা রাবার নিলা, বুঝার জন্য একটা রাবার নিছো। তো আমার আশেপাশে রাবার আছে কিনা দেখতেছি আর কি। আচ্ছা নাই, সমস্যা নেই। দেখেন রাবার নিছো, তুমি ভাই টানছো, টানার পর দেখলে কি ভাই একটু বৃদ্ধি পাইছে। ভাই বৃদ্ধিটা কতটুকু? এখানে দেখো ভাই বৃদ্ধিটা হলো আমাদের কি ভাই সেই ডেল এল। তুমি এখানে ভাই বৃদ্ধি করছো কতটুকু ভাই? ডেল এল বৃদ্ধি করছো। এখন ভাই এখানে হবেটা কি? এখন এখানে দেখো হবেটা কি, সেটা হলো এই যে তোমার যে ভাই প্রস্থচ্ছেদ ছিল, এই প্রস্থচ্ছেদের বাইরে তুমি ভাই বাহ্যিক বল দিছো। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, এইবার পদার্থের অণুগুলার একটা প্রপার্টি আছে, প্রপার্টিটা কি আসেন দেখি। এইটা ভাই ভিতরে কি ভাই আপনার অণু আছে। দেখেন এই যে অণুগুলা, এই অণুগুলার মাঝখানে কি ভাই আপনার একটা বন্ধন আছে। এই বন্ধনটা বা একটা শক্তি আছে, যে বন্ধনটার মাধ্যমে কি একজন আরেকজনের সাথে কানেক্টেড। এটাকে বলা হয় কি, একটি অণু আরেকটি অণুর মধ্যবর্তী যে আকর্ষণ বলটা কাজ করে, সেইটাকে বলা হয় আপনার আন্তঃআণবিক বল। এটা আপনাদের বোর্ড পরীক্ষাতে
মার্কের কোশ্চেনে আসছে। দেখেন এখানে আপনি সবগুলো বোর্ড পরীক্ষার কোশ্চেন যেগুলো আসছে সেগুলো ভাই লিখে দিছি। ওকে, তার মানে কি ভাই একটা অণু আর একটা অণুর মাঝখানে যে আপনার আকর্ষণ বলটা কাজ করতেছে সেটাকে বলা হয় আন্তঃআণবিক বল। তবে আপনি যখন একে টানলেন তখন কি দেখেন এদের মধ্যে ব্রেকআপ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ব্রেকআপ হয়ে যাচ্ছে। এখন যদি ভাই ব্রেকআপ যদি করতে হয় তাহলে তো ভাই একটা ঝামেলা তো হবেই, তাই না? ঝামেলা হবে। ওরা কি ভাই ব্রেকআপ করতে চাবে? অ্যান্সার না ভাই, ব্রেকআপ করতে চাবে না। কেন করতে চাবে না? আন্তঃআণবিক বলের জন্য চাবে না। আর ভাই আন্তঃআণবিক বলটা কেন হয়? বেসিক্যালি এদের বন্ধন শক্তির জন্য হয়। ওকে, ভাই বন্ধন শক্তি কি? বন্ধন শক্তি হলো তুমি এক মোলের একটা ধরো পদার্থ নিলা, ওই পদার্থের মধ্যে তুমি সবগুলা বন্ধনকে ভাঙতে তোমার যে পরিমাণ শক্তি খরচ হবে তাকে বলা হয় বন্ধন শক্তি। কি বললাম? 1 মোল পরমাণু তুমি নিলা বা 1 মোল একটা পদার্থ নিলা, ওইটাতে যতগুলা বন্ধন আছে সবগুলা তুমি যদি ভাঙতে চাও তোমাকে যে শক্তিটা দিতে হবে সেটাকে বলা হবে বন্ধন শক্তি। তাহলে ভাই বন্ধন শক্তি বুঝলাম, আন্তঃআণবিক বল বুঝলাম। জি ভাই, তারপরে যখন আমি একে টানতে চাইলাম তখন এই অণুগুলোর মাঝখানে কি একটা ভাই আন্তঃআণবিক বল কাজ করতেছিল, যার কারণে এ আসলে যেতে চাচ্ছিল না। এবং তুমি যখন ওকে সরাইছো জোর করে তখন ভাই এখানে একটা জিনিস ক্রিয়েট হয়েছে। কি জিনিসটা ক্রিয়েট হয়েছে আসেন দেখেন। হয়েছে কি, যখন তুমি একে বান্দাকে সরাইছো তখন এর পিছনে তো একটা অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। জি ভাই আছে। এর পিছনে তো ভাই একটা অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। ইয়েস, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওকে টান দিয়ে ধরছে। মানে ধরো এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, ধরো সাদায় একটা অণু, পিঙ্কে একটা অণু। যখন সাদা অণুটা সরে গেছে তখন পিঙ্ক অণুটা বলছে তুমি আমাকে ছেড়ে যেও না। তো তখন এখানে ভাই কি হয়েছে? এখানে হয়েছে কি, তুমি সাদাটাকে একটু আলাদা করে লেখো। এই তোমার এদিকে আসছে কি আমার এফ আসছে না, এদিকে আসছে কি ভাই তোমার এফ আসছে। জি ভাই, এই পিছনের যে পিঙ্কি এই পিঙ্কি একটা কাজ করছে। পিঙ্কি কাজটা কি করছে? তোমার এই সাদা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ওকে বলছে তুমি আমার কাছে চলে আসো। ওকে কিভাবে পিছন দিকে একটা বল দেওয়া হয়েছে। এবার এখানে যে ভাই বলটা যে ক্রিয়েট হলো, কেন বলটা ক্রিয়েট হয়েছে সব কিছু ক্লিয়ার থাকতে হবে। কারণ কি ভাই এই দুটো অণুর মাঝখানে আমার একটা আন্তঃআণবিক বল ছিল, যার কারণে যখন তুমি সরাইছো তখন কিভাবে পিছন দিকে এই লেয়ারটার উপর পিছন দিকে কিভাবে একটা বল দিছে। ভাই বলটার নাম কি? এই বলটার নামই হইল আমাদের চ্যাপ্টারের দ্য স্টার স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বল। তাহলে ফার্স্টে ঠিকভাবে বুঝ সেটা কি। তো এই পদার্থটা ছিল, যা হইতেছে তাই অবজার্ভ। একটা পদার্থ ছিল, তুই একে টানলি, বাহ্যিক বলে টানার কারণে ওর ভিতরে একটা প্রতিরোধকারী বল তৈরি হয়েছে এবং সেই প্রতিরোধকারী বলটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। ঠিক আছে, তোমার মনে এখন ভাই কোশ্চেন আসতে পারে ভাই এটাকে কেন স্থিতিস্থাপক বলই বলা হয়েছে, সেটা ভাই আমরা এখনই বুঝে যাবো। ঠিক আছে, আচ্ছা, তো তার আগে আমরা এখানে একটু অ্যানালাইসিস করি। তো ভাই এই লেয়ারটাকে বলছে তুমি আমাকে ছেড়ে যেও না, ওকে ভাই পিছন দিকে ওকে একটা এফ বলে টানছে। আচ্ছা, এখন ভাই সবাই জানে প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এফটার এখানে একটা কীভাবে আপনার প্রতিক্রিয়া ক্রিয়েট হবে, তার মানে কীভাবে পিঙ্কটা আবার সরে যেতে যাবে। তো পিঙ্কটা যখন আবার সরে যেতে যাবে তখন এর পিছনে আরও একজন আসবে, ধরেন সেটা হচ্ছে নীলবান্দা। এই নীলবান্দা এসে বলবে তুমি কোথায় যাচ্ছ, আমার কাছে থাকো। তখন কি ভাই এখানে আবার সেই নীলবান্দা আসবে, নীলবান্দা আবার ওকে ভাই এখানে টেনে ধরবে। এর আবার কি ভাই একটা প্রতিক্রিয়া বল হবে। এভাবে কি পুরা সিস্টেমটাতে আপনার ক্রিয়া প্রতিক্রিয়া করতে আপনি যদি এখানে একটা বল দেন পুরা পদার্থের সব জায়গাতে ভাই একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। এখানে টানবেন, এ আগে টেনে ধরবে, এর জন্য আবার পিছনটা ওকে টেনে ধরবে, এরকম করতে সবাই টেনে ধরবে। তার মানে ভাই বুঝতে পারলাম এই এক সিম্পল এই পিচ্ছির জন্য, ঠিক আছে, এই সিম্পল আন্তঃআণবিক বলের জন্য, আণবিক বলের জন্য বাহ্যিক বল প্রয়োগ করার জন্য ভিতরে একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হয়েছে, সেই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক বল। তাহলে আপনার আন্তঃআণবিক বল ক্লিয়ার, বন্ধন শক্তি আপনার ক্লিয়ার, স্থিতিস্থাপক বল ক্লিয়ার। তিনটা থেকে কিন্তু ক মার্কের কোশ্চেন আসছে। আমি তোমাকে এমনভাবেই পড়াবো যাতে ক তোমাকে এক্সট্রা করে মুখস্থ করতে না হয়, তুই জাস্ট বুঝায় ফোকাস দে, ক তো এমনি পারবি, আমি তোকে প্রমিস করতেছি। আচ্ছা, তাহলে ভাইয়া এখন আসেন ভাই, আপনি একটা কোশ্চেন আমাকে বলছিলেন যে কেন এটাকে স্থিতিস্থাপকই বলা হয়। আসেন দেখেন ডেফিনেশনটা পড়ি ভাই, স্থিতিস্থাপক জিনিসটা কি লেখা দেখেন। বস্তুর যে ধর্মের জন্য, কি বললাম, বস্তুর যে ধর্মের জন্য প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি তার প্রকৃত আকার ও আকৃতি ফিরে পায়, তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। বোর্ডে দেখেন দুইটা বোর্ডে দুইবার কোশ্চেন আসছে। তার মানে স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হলে যে ধর্মটা বা যে নেচারটা, কি হয়, কি নেচারটা, এই যে আন্তঃআণবিক বলের জন্য এই পুরো বস্তুটার একটা ধর্ম বা প্রপার্টি বলতে পারো, যে তুমি যদি ওকে বাহির থেকে ডিস্টার্ব করো তাহলে ভাই ওর জায়গাটা চেঞ্জ করতে চাবে না, আর ওর জায়গাটাকে ধরে রাখার জন্য
বিপরীত দিকে যেটা বল দিবে সেটাকেই বলা হয় কি আপনার স্থিতিস্থাপক বল। তো বেসিক্যালি বুঝতে পারছো কেন এটাকে স্থিতিস্থাপক বল বলা হয়েছে? কারণ কি ভাই, যে ধর্মটা, নেচারটার নামে দেওয়া হয়েছে স্থিতিস্থাপকতা। আর যেহেতু ধর্মের কারণে বল আসছে, তাই ভাই নাম ম্যাচ রেখে বল দেওয়া হয়েছে স্থিতিস্থাপক বল। এই স্থিতিস্থাপকতাকেই বলা হয় আপনার ইলাস্টিসিটি। কি বলা হয়? ইলাস্টিসিটি বলা হয়। কথা আপনি এখানে ভাই সব কিছু আপনার ক্লিয়ার? জি ভাই, এখানে সব কিছু ক্লিয়ার। তার মানে এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে স্থিতিস্থাপকতা কেন সৃষ্টি হয়, খ মার্কে বোর্ডে আসছে, তুমি কি বলবা? এক লাইনে ভাই অ্যান্সার, স্থিতিস্থাপকতা কেন সৃষ্টি হয়? আন্তঃআণবিক বলের জন্য। তুমি যখন বাইরে থেকে বল দিবা, ওর আন্তঃআণবিক বলে তুমি যদি ডিস্টার্ব করো, ও সেটা ভাইয়া হইতে দিবে না। এখন এই জিনিসটাকে তুমি ব্রিফলি অনেক কিছু ভাইয়া বলতে পারো, সমস্যা নাই, একবার রিডিং করলে তুমি পারবা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? ওকে, তাহলে ভাই আমাদের আশা রাখি এই জিনিসটা ভাই কি আপনাদের একদম পারফেক্টভাবে ক্লিয়ার। ওকে, এবার দেখেন ভাই পরের পার্টটা কি লেখা, স্থিতিস্থাপক ক্লান্তি। ভাই স্থিতিস্থাপক ক্লান্তি কি? তুমি মাঝে মাঝে ছোটোবেলায় রাবার নিয়ে তো খেলাধুলা করছি, তাই না? রাবার নিয়ে খেলাধুলা করছো, জি ভাই, ইচ্ছা মতো টানছি লম্বা করছি, টানছি লম্বা করছি। এখন ব্যাপারটা হলো, তুমি যদি এই যে পিচ্ছিদের বলের মধ্যে, ঠিক আছে, এই পিচ্ছি বলদের মধ্যে ধরো তুমি বারবার টানা হেঁচড়া করলা, ঠিক আছে, বারবার তুমি টানতেছো ছাড়তেছো, বারবার টানতেছো ছাড়তেছো, এই যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলো কি ভাই দুর্বল হয়ে যাবে না? বারবার যদি টানো, ঠিক আছে, বারবার টানলে এই ভাই বন্ধনটা কি হয়ে যাবে? এই বন্ধনটা ভাই আপনার দুর্বল হয়ে যাবে। এই দুর্বল হওয়াটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। মানে কি, তুমি যখন বারবার বাহ্যিক বল প্রয়োগ করবা, তখন হবে কি, একটা সময় দেখবা যে একে যদি ছেড়ে দাও, তাহলে সে আগের মতো অত ফাস্ট আর তার আগের জায়গাটা ফিরে পাচ্ছে না। অথবা একটা সময় যে দেখবার আগের জায়গাটা ফিরেই পাচ্ছে না, কারণ কি ভাই বল এত বেশি উইক হয়ে গেছে যে অণুগুলো ভাই দূরে দূরে সরে গেছে। এটা হলো কাইন্ড অফ লাইক, ধরো দুজন রিলেশনের মধ্যে আছে, প্রতিদিন ঝগড়া হয়, মারামারি হয়, হইতে ওই রিলেশনটা কি একসময়, যেটা বলো না তোমরা, টক্সিক রিলেশনে কনভার্ট হয়ে যায়। তো এখানে কি ভাই জিনিসটা টক্সিক রিলেশনে কনভার্ট হয়ে গেছে, আন্তঃআণবিক বলটাই দুর্বল হয়ে গেছে। তাহলে আশা কি আপনার স্থিতিস্থাপক ক্লান্তিটাও ক্লিয়ার? জি ভাই, একদম মাখনের মতো ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, নেক্সট আসি, স্থিতিস্থাপক সীমা। বলে না আমার লিমিট তুমি ক্রস করবে না, তবে এখানেও আপনার ব্যাপারটা একই, যে আমার লিমিট ক্রস করা যাবে না মানে কি, তাহলে তুমি রাবারকে বড় করতেছো কতক্ষণ? স্থিতিস্থাপক ধর্মেরও তো ভাই একটা লিমিট আছে। তবে ভাই স্থিতিস্থাপক সীমা মানে কি, যে সর্বোচ্চ যে বল প্রয়োগ করার পরে তুমি যদি বলকে ছেড়ে দাও, ধরো এই যে তোমার এফ বলটাকে যদি ছেড়ে দাও, বুঝা গেছে ভাই, এফ আর এফ এই দুটি কি ভাই আপনার সমান? ভাই কেমনে বুঝলেন সমান? বাবা এই দুইটা যদি ধরো তো একটাকে জিনিসকে টেনে এখানে রাখলি, যদি এই দুইটা সমান না হইতো, এই এফ আর এফ যদি সমানই না হইতো, তাহলে অবশ্যই যে কোনো একটা দিকে চলে যাওয়ার কথা, গেছে যায় নাই। যখন তুই এখান থেকে হাতটা ছেড়ে দিবি, যখন তোর এখানে এফটা নাই, তখন কি এই গ্রিন কালারের এফটা বা প্রতিরোধকারী বলের জন্য এই পুরা যে দড়ি মানে তোমার তারটা, এই তারটাকে আবার তার আগের জায়গাতে ফিরে আসবে। ঠিক আছে, কথা বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। তার মানে কি সর্বোচ্চ যে বাহ্যিক বল প্রয়োগ করার পরেও তুমি যদি বাহ্যিক বলটা অপসারণ করে দাও, তাহলে বস্তুটা আবার তার আগের অবস্থা ফিরে পায়, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমা কি বেসিক্যালি এটা হলো আপনার ম্যাক্সিমাম যে বলটা দেওয়া যায়, ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্স, ম্যাক্সিমাম যে বলটা দেওয়া যায়, সর্বোচ্চ যে বল, এর থেকে বেশি বল দিলে কাটারটা ছিঁড়ে যাবে। তাহলে দেখছো প্রতিটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে না? দেখছো এই একটা জায়গা থেকে কতগুলো কর কোশ্চেন আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আসলে কি সবগুলা কনসেপ্টের মধ্যেই সব কিছু থাকে। আমি তোমাকে একবারে এক জায়গাতে ভাইয়া বলে না ব্লাইন্ডার করে দিয়ে দিচ্ছি, এখন পুরা খাওয়ার কাজটা তোমার, জুস বানাই দিচ্ছি, এখন জাস্ট খাবা, পরীক্ষাতে যাবে কাপাই দিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই আশা রাখি এই জিনিসগুলোতে ভাই কোনো সমস্যা নাই। এবার স্থিতিস্থাপক ধর্ম তো ভাই বুঝলাম, সব কিছু আমি বুঝছি। এবার যেটা প্রতিরোধকারী বল এই একক ক্ষেত্রফলের উপর ক্রিয়েট হচ্ছে, এবার এখান থেকে কীভাবে আমরা ফর্মুলাগুলো বানানো শুরু করব। ঠিক আছে, তো আসলে ভাই ফর্মুলাগুলো ধীরে ধীরে বানানো শুরু করি। তো দেখেন সবার আগে আমাদের ভাই ফার্স্ট যে টার্মটা আসতেছে সেটা কীভাবে আমাদের পীড়ন। পীড়নকে বলা হয় কি ইংলিশে বলা হয় স্ট্রেস। তো ভাই আপনি এখন বলবেন যে ভাই পীড়নের এখানে ফর্মুলাটা কি? দেখেন পীড়নের ফর্মুলা কি হবে, আগের পেজে আমরা লিখি। ভাইয়া বাহ্যিক বল প্রয়োগ করার জন্য এখানে একটা প্রতিরোধকারী বল আসছে। তো বেসিক্যালি পীড়নের যে ডেফিনেশনটা বা ফর্মুলাটা, পীড়নের ফর্মুলা হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। ঠিক আছে, এই যে তুমি যে বাহ্যিক বল প্রয়োগ করার জন্য এখানে যেটা প্রতিরোধকারী বল বা রিস্টোরিং ফোর্স আসছে, সেটা একক ক্ষেত্রফলের উপর যেটা আসছে এটাকে আপনার পীড়ন বলা হয়। তবে পীড়নকে কি বলা হবে? এফ, এখানে বলবো তোমার প্রতিরোধকারী ডিভাইডেড বাই তোমার এ, মানে কি ভাই তোমার ক্ষেত্রফল। কথা বুঝে গেছে? অনেকে এটা ভুল পড়ে যে কি বাহ্যিক বল। এখন কথা বলবে ওরা কি ভুল না, ওরাও ঠিক আছে। কেন? কারণ দেখেন আপনি লাস্ট পয়েন্টে এসে খেয়াল করছেন ভাইয়া, এই লাস্ট পয়েন্টটাতে দেখা যাচ্ছে ভাইয়া প্রতিরোধকারী বল আর বাহ্যিক বলের মান একই।
প্রতিরোধকারী বল আর বাহ্যিক বলের মান কি ভাই আপনার একই। তাহলে আপনি এখানে আসল ডেফিনেশন এটা, আর যেহেতু আমরা জানি এই দুইজন ভাই আপনার ইকুইলিব্রিয়াম মেনটেন করে আছে, তুমি যদি ছেড়ে না দাও সাম্যাবস্থা মেনটেন করে আছে, তাই আমরা বলে দিই যে ভাই প্রতিরোধকারী বল আর বাহ্যিক বল একই। তাই আপনি এখানে ফর্মুলাতে যদি এটা লেখেন তাহলে ভাই কোনো সমস্যা নাই। আর আপনার পরীক্ষাতে বাহ্যিক বল দিবে, সবাই জানে ভাই বাহ্যিক বলটাই প্রতিরোধকারী বলের কি ভাই আপনার সমান। তাহলে আপনি এখানে কি লিখে দিতে পারেন, আপনি ভাই এখানে লিখে দিতে পারেন এফ বাহ্যিক বল ডিভাইডেড বাই এ ক্ষেত্রফল, বাট আসল ডেফিনেশন কি ভাই উপরেরটা, এটা জাস্ট মানের জন্য দুইটাকে ভাই আপনি এক লিখতে পারেন, ঠিক আছে, জাস্ট মানের জন্য দুইটাকে ভাই কি আপনি এক লিখতে পারেন। তাহলে পীড়ন বুঝা গেছে? জি ভাই পীড়ন বুঝতে পারছি। ওকে, মানে কথা শুনেই বোঝা যাচ্ছে না ভাই পীড়ন মানে প্যারা, যেমন তোমাদের এখন প্যারা অনেক বেশি, মাথার ক্ষেত্রফলের উপর সব দিক দিয়ে খালি বল আর বল, পড়াশোনায় ঢুকতেছে, প্রেশার ক্রিয়েট হচ্ছে, প্যারা ক্রিয়েট হচ্ছে, এই যে তোমার মাথায় যে প্যারা ক্রিয়েট হচ্ছে এটাকে ভাই পীড়ন বলে। ওকে, তাহলে আপনাদের পীড়নটা এখন যদি কেউ জিজ্ঞেস করে পীড়ন কি, দেখেন বোর্ডে আসছে, সুন্দরভাবে বলে দিবা যে কি বাহ্যিক বল প্রয়োগ করা হলে কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর যে প্রতিরোধকারী বল তৈরি হয় সেই প্রতিরোধকারী বলকেই বলা হয় পীড়ন। সবসময় ডেফিনেশনে সবসময় ট্রাই করবা হরকে এক বানানোর, যেমন F/A ছিল না, তা আমি এটাকে করছি কি স্মার্টলি একক ক্ষেত্রফল বলে দিচ্ছি, মানে কি এক ক্ষেত্রফলের উপর যে বলটা হবে ওই বলটাই ওই F = তো পীড়ন, তাই না? তো এইভাবে আর কি যে কোনো ডেফিনেশন তুমি চাইলে বলতে পারো, জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে। ওকে ভাই, পীড়নের আর একটা দেখেন টাইপ কি লেখা, অসহ পীড়ন। একটু নিজে বলেন, অসহ মানে কি অসহ্য, তাই না? ভাই অসহ পীড়নের ডেফিনেশনও বোর্ডে আসছে, কীভাবে লিখবা? খুব সিম্পল, যে সর্বনিম্ন যে বল, মানে বা এইভাবে বলতে পারো একক ক্ষেত্রফলের উপর সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তুটি কখনোই তার আগের অবস্থায় ফিরে যাবে না, তাকে অসহ পীড়ন পড়ে। অসহ পীড়ন মানে কি অসহ্য যে প্যারাটা দেওয়া হয়েছে, মানে এমন প্যারাই তুমি বস্তুকে দিছো যে একসময় কিভাবে ব্রেক করে ফেলছে, ও আর সহ্য করতে পারে নাই, এটাই অসহ পীড়নের সংজ্ঞা। দেখছো কত ইজি সংজ্ঞা। ওকে ভাই, পীড়ন বা স্ট্রেস তিনটা টাইপ, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন, কৃন্তন পীড়ন, ঠিক আছে? আচ্ছা, তবে আমরা সবার আগে এই জিনিসগুলো ভাই কি আপনার ডিটেইলে ভাই কি আমরা বুঝবো, ঠিক আছে? তার সাথে আপনি এটাও দেখে নেন, মানে পীড়ন আর বিকৃতি একসাথেই পড়বো, তার সাথে এটাও দেখে নেন বা বিকৃত কী ভাই তিন টাইপের, বা বোঝাই যাচ্ছে কমন সেন্স। যদি একটা বস্তুকে আপনি যদি বিকৃতি না ঘটান, যদি কোনো কিছু নাই করেন, সরান বা সংকোচন বা প্রসারণ যদি কোনো কিছু নাই করেন, তাহলে ভাই পীড়ন হবেই বা কেন? তার মানে ভাই দৈর্ঘ্য পীড়নের জন্য দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়নের জন্য আয়তন বিকৃতি, কৃন্তন পীড়নের জন্য কৃন্তন বিকৃতি, ঠিক আছে? এগুলো বাকি জিনিসগুলো আমরা ভাই দেখবো। সবার আগে আমরা ভাই পীড়ন বিকৃতি নিয়ে ভাই একটু আলোচনা করি, দৈর্ঘ্য পীড়নে চলে আসি। আচ্ছা, সো ভাই অলরেডি আমি এই জিনিসটা বুঝলাম যে ভাই আপনি যদি একটা তার নেন, ঠিক আছে, আপনি যদি ভাই একটা তার নেন, ওকে, এই তারটার কি ভাই আপনার এখানে কি ভাই একক ক্ষেত্রফল আছে, তাই না? এই তারটার কি ভাই আপনার এখানে একক ক্ষেত্রফল আছে, তারটার একক ক্ষেত্রফল আছে, জি। একক ক্ষেত্রফলের উপর তুমি যদি ভাই বাহ্যিক বল প্রয়োগ করো, আপনি জানেন যে ভাই ভিতরেও কি একটা প্রতিরোধকারী বল হবে, যেটাকে F বার বলে, যেটাকে ভাই আপনার F বার বলে, ঠিক আছে? ধরো তুমি জায়গাটাকে হিঞ্জ করে দিলা, ঠিক আছে, হিঞ্জ মানে কি ভাই তুমি লাগায় রাখলা, ওকে। আচ্ছা, তো আমি এখান থেকে ভাই দৈর্ঘ্য পীড়নের ডেফিনেশন কি দিতে পারি? আমার এখান থেকে আমি দৈর্ঘ্য পীড়নের ডেফিনেশন যেটা দিতে পারি, ঠিক আছে, এখানে তোমার দৈর্ঘ্য পীড়নের ডেফিনেশন আমি যেটা দিতে পারি সেটা হলো ডিরেক্ট বাহ্যিক বলটাই থাকে, তো ওইটা দিয়ে আমরা লিখবো F/A, সিম্পল, একক ক্ষেত্রফলের উপর যে বলটা দেওয়া হয়, ঠিক আছে? পীড়নের ফর্মুলা মুখস্থ করতে হবে রে, ইজি ভাইয়া। আচ্ছা, এখন তুমি যদি এখানে বল লাগাও, তার মানে ভাই এখন অবশ্যই ভাই বিকৃতি করছে। ধরো ফার্স্টে আমার দৈর্ঘ্য ছিল হলো আমার L, তাহলে ভাই কিছুক্ষণ পর এটার দৈর্ঘ্য তো ভাই সেম থাকবে না, তাই না? এটার দৈর্ঘ্য কী ভাই আপনার চেঞ্জ হয়ে যাবে, ওকে। এখন ভাই চেঞ্জ কতটুকু হয়েছে? ধরো চেঞ্জ হচ্ছে তোমার এতটুকু, এটাকে বললাম ধরো আমি del L। এখানে ভাই তুমি বল দিচ্ছ কত, এখনও F দিছো, এরিয়াটা তোমার কত এখনও ভাইয়া A, আর ভাই প্রতিরোধকারী বল এখনও আছে, Fটা তুমি ছেড়ে দিবা, ওই প্রতিরোধকারী বল নিয়ে কীভাবে ব্যাক চলে যাবে। তাহলে দেখেন এখানে বিকৃতি কী হইতে পারে ভাই? বিকৃতি মানে কি বুঝাইতে হবে যে ভাই কতটুকু সরছে বা না সরছে। তো এখানে দেখেন বিকৃতির ফর্মুলা হলো একক মাত্রায়, কি বললাম, একক মাত্রায় বস্তুর যে পরিবর্তনটা হয় তাকে বিকৃতি বলে। সব বিকৃতির একটা ডেফিনেশন। এখন তোমাকে যদি বলে দৈর্ঘ্য বিকৃতি, তুমি কি বলবা? একক মাত্রায় কোনো একটা বস্তুর দৈর্ঘ্যের যে বিকৃতি ঘটে তাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। তার মানে ভাই আপনি এখান থেকে ডেফিনেশন কি লিখবেন? দৈর্ঘ্য বিকৃতির একক মাত্রায় মানে কি অরিজিনাল যেটা থাকবে সেটা, আর উপরে থাকবে কি ভাই আপনার পরিবর্তনটা। খেয়াল করছেন? নিচে কি ভাই আপনার অরিজিনালটা, উপরে কি ভাই আপনার চেঞ্জটা। নাহলে তোমার বুঝার তো একটা ওয়ে থাকতে হবে, তাই না? অবশ্যই অরিজিনালের সাথে তুমি তুলনা করবা। তাহলে এটা কি ভাই আপনার অরিজিনালটা, আর উপরে হলো কি ভাই আপনার চেঞ্জটা। আপনি কতটুকু ভাইয়া
চেঞ্জ করছেন আপনি, কতটুকু ভাইয়া চেঞ্জ করছেন। ওকে, তাহলে আসলে কি ভাই দৈর্ঘ্য পূরণ আর দৈর্ঘ্য বিকৃতি সম্পর্কে কোনো সমস্যা নাই, সিম্পল ভাইয়া। একক ক্ষেত্রফলে যে আপনার প্রত্যয়নী বল আসছে সেটা, আর বিকৃতি কী ভাই আপনার একক মাত্রায় যে পরিবর্তনটা হচ্ছে সেটাকেই বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতির ডেফিনেশন কিন্তু আসছে, তো ভাইয়া সুন্দর মতো লিখে দিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, বলো। ছোটোবেলাতে একটা ধাঁধা অনেক ফেমাস দেখছো না, ডিম আগে না মুরগি আগে? তো আমার তোমাদের কাছে কোশ্চেন হলো পীড়ন আগে না বিকৃতি আগে? পীড়ন আগে না বিকৃতি আগে? বিকৃতি আগে না পীড়ন আগে? পীড়ন আগে না বিকৃতি আগে? তো এখানে ম্যাক্সিমাম মানুষ বলে যে ভাইয়া পীড়ন আগে, ঠিক আছে। তো কেন বলে, আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া কেন, ও বলবে ভাইয়া পীড়ন মানে হলো আপনি এখানে বাহ্যিক বল দিচ্ছেন, বাহ্যিক বলের জন্য বিকৃতি ঘটছে, তাই ভাইয়া পীড়ন আগে দেন বিকৃতি। ওর কথাতে কোনো ভুল নাই, দেখো কি বলছে, ও বলছে বাহ্যিক বল দিচ্ছেন, বাহ্যিক বলের জন্য ওর বিকৃতি ঘটছে, তাই পীড়ন আগে দেন বিকৃতি। এই কথাটাতে ভুলটা কোথায় বলো তো? ভুলটা হলো ভাইয়া পীড়ন কি বাহ্যিক বলের উপর ডিপেন্ড করে রে? পীড়ন ভাইয়া বাহ্যিক বলের উপর ডিপেন্ড করে না। আমরা তো ম্যাথ করার জন্য সাম্য অবস্থাতে প্রত্যয়নী বল আর বাহ্যিক বলকে এক ধরে F/A লিখে দিই, কিন্তু আসল ডেফিনেশন কি? পীড়নের আসল ডেফিনেশন হলো প্রত্যয়নী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখন বলো তো প্রত্যয়নী বল বা প্রতিরোধকারী বল কখন হবে? যখন ভাইয়া বিকৃতি ঘটবে। যদি এই বান্দার বিকৃতিই না ঘটে, ও কি কখনো নিজ প্রত্যয়নী বল লাগাবে? প্রত্যয়নী বল কেন লাগায়? দেখা যাচ্ছে আন্তঃআণবিক বলগুলোর মাঝখানে দূরত্ব বেড়ে যাচ্ছে, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাচ্ছে, তাই কীভাবে প্রত্যয়নী বল লাগায়? এই যে দূরত্ব বাড়বে কখন? যখন বিকৃতি ঘটবে। বিকৃতি ঘটার পরেই তো প্রত্যয়নী বলটা লাগবে। আশা রাখি ভাই ক্লিয়ার। তার মানে ভাই এখানে কে আগে হবে? ভাই বিকৃতি আগে হবে। কে আগে ভাইয়া? বিকৃতি ভাই আপনার আগে। ভাই কেন আগে? কারণ আন্তঃআণবিক দূরত্বের যখন পরিবর্তন হয় বা যখন বিকৃতি হয়, তখন যে পীড়ন মানে কি প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়, ঠিক আছে। তার মানে আশা রাখি আমার যে সংজ্ঞাটা বললাম আজীবনের জন্য এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা, নেক্সটে যাই। তাহলে ভাই বিকৃতি কি ভাইটা হয়ে গেছে, দৈর্ঘ্য পীড়ন আমাদের শেষ, দৈর্ঘ্য বিকৃতিও আমাদের শেষ। এবার আমরা আসি কৃন্তন পিরিয়ডে আসি। দেখো এবার এই জিনিসটা একটু মজাদার হোগা। ধরো তোমার কাছে একটা বই আছে, ঠিক আছে, ধরো তোমার কাছে একটা বই আছে, ধরো আমি আইপ্যাড দিয়ে তোমাকে ডেফিনেশন দেখাই। ধরো এটা হলো আমার আইপ্যাড, ওকে, আচ্ছা, চার্জে আছে আইপ্যাড, ওকে, আচ্ছা। এবার ধরো এই আইপ্যাডে আমি হলো কি করব, এখানে বল লাগাবো, ঠিক আছে, এই জায়গাটাতে আমি বল লাগাচ্ছি, ঠিক আছে, বল লাগাচ্ছি। তো দেখেন যদি আমি বল লাগাই তাহলে কি এটার জায়গাটার চেঞ্জটা হচ্ছে না। একটা খাতা নিতে হবে, ধরো একটা বই নিতে হবে। তার আমার এখানে রয়্যালের বই আছে, রয়্যালের বই ভাই ফ্রি পাবলিসিটি করে দিচ্ছে রয়্যাল, টাকা দিয়েন। দেখেন এই বইটা আছে। এখন ধর আমি এই বইটাতে আছে আমার সিম্পল, এখন ধর আমি বইটাতে টান স্পর্শীয় বল দিলাম, ঠিক আছে, ধরটা স্পর্শীয় বল দিলাম। তো স্পর্শীয় বল যদি দিই, দেখছো এই বইটার আয়তন তো ঠিক থাকতেছে, বাট আকারের পরিবর্তন ঘটতেছে। কিসের পরিবর্তন ঘটতেছে? আকারের পরিবর্তন ঘটতেছে। আচ্ছা, তাহলে যদি আকারের পরিবর্তন ঘটে তাহলে ভাই এখানে পীড়ন বিকৃতিগুলো কিভাবে হচ্ছে? প্রথম কথা, আপনি যখন এখানে স্পর্শীয় বল দিচ্ছেন, এটা কাজ করতেছে কিভাবে? উপরের ক্ষেত্রফলের উপরে না, যেভাবে উপরের ক্ষেত্রফলের উপরে। তাহলে আপনার এখানে এফটা হবে কি? এফটা হবে আপনারই স্পর্শীয় বল। এতক্ষণ কি আমরা ভাই লম্ব বরাবর বল দেখতেছিলাম, ক্ষেত্রফলের লম্ব বরাবর, বাট এখন কি আমরা স্পর্শীয় বরাবর দেখব। তাহলে যে স্পর্শীয় বলটা একক ক্ষেত্রফলের উপর পড়তেছে, এইটার জন্য কি এই বইটা কি যেতে যাচ্ছে? এই কি তার আকৃতি চেঞ্জ করে যাচ্ছে না, ও চাচ্ছে নর্মাল অবস্থায় থাকতে। তার মানে এখানে একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হচ্ছে, জি ভাইয়া হচ্ছে। তার মানে সেই প্রতিরোধকারী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল হলো কি আমার কৃন্তন পীড়ন। এবার ভাই বিকৃতিটা কি দেখেন, এই বইটার একটা থিকনেস দেখছেন, দেখা যাচ্ছে। ধরেন এই থিকনেসটাতে বললাম আমি এল, ভালো মতো খেয়াল করেন এই থিকনেসটাকে আপনি বললেন কত? এল। এখন এই এল থিকনেসে আপনি যখন বল লাগাবেন খেয়াল করেন, ফার্স্টে আপনার এই কর্নারটা এখানে ছিল, আপনি যখন বল লাগাইলেন তখন কিভাবে কর্নারটা সরে আসছে, আপনার এখানে বিকৃতিটার কাজটি কি? আপনার এখানে বিকৃতিটার কাজ হলো এটা বোঝানো আকারের কি পরিবর্তন হয়েছে। তো আমরা এখানে আকারের পরিবর্তনটা কীভাবে বুঝাই? যে একক দৈর্ঘ্যে
একক দৈর্ঘ্যে প্রথম তল আর দ্বিতীয় তল, একক দৈর্ঘ্যে প্রথম তল আর দ্বিতীয় তলের মধ্যবর্তী আপেক্ষিক দূরত্বটাই হলো আপনার ক্রিন্তন বিকৃতি। তাই আবার বলি, একক দৈর্ঘ্যে দুটি তলের মধ্যবর্তী আপেক্ষিক দূরত্বই হলো ক্রিন্তন বিকৃতি। ডেফিনেশনটা একটু কঠিন, তাই আমি আপনাকে একদম ফিল দিয়ে বুঝাইলাম। একক দৈর্ঘ্যে প্রথম তল দ্বিতীয় তল দুইটার মাঝখানে যে আপেক্ষিক দূরত্বটা আসলো, সেই আপেক্ষিক দূরত্বটাই হলো কি আপনার ক্রিন্তন বিকৃতি। কথা বোঝা গেছে? আর ভাই ক্রিন্তন পীড়ন তো ভাই বুঝলাম। ওকে, তাহলে ভাই এখন আপনার সিম্পল যা যা বুঝছেন তা তবে এখন ডায়াগ্রাম দিয়ে এঁকে দেন। ওকে, দেখেন এই বরাবর আপনি কীভাবে বল লাগালেন এফ। আচ্ছা, এটার কীভাবে আপনার একটা এরিয়া আছে, মানে টপ ভিউ দিয়ে দেখো, এটার উপরে ঠিক আছে, এটার উপরে একটা এরিয়া আছে। ওকে, আমি ধরো জিনিসটা এভাবে এঁকে দেখাই। কারণ এই জিনিসটার এবার ভালো করে বুঝবেন। দেখেন আপনার এখানে ভাই উপরে কীভাবে একটা এরিয়া আছে, এই উপরে কীভাবে আপনার ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল বা এরিয়া আছে, জিভে আছে। তারপরে ভাই আপনি যদি এখানে এফ লাগান, তারপরে ভাই এখন অবশ্যই একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হবে, এই বিপরীতে কীভাবে একটা প্রতিরোধকারী বল সৃষ্টি হবে। তাহলে আমি এখান থেকে ক্রিন্তন পীড়ন কী লিখতে পারি, মানে বুঝতে পারছো? ক্রিন্তন পীড়ন এই পুরা জিনিসটা বেসিক্যালি কি চেঞ্জ করে, একটা বস্তুর আকৃতি চেঞ্জ করে দেয়। কি চেঞ্জ করে দেয়? আকৃতি বা শেপ চেঞ্জ করে দেয়। ঠিক আছে, আকৃতি চেঞ্জ করে। যেমন দৈর্ঘ্য পীড়ন কি করে? দৈর্ঘ্যের পরিবর্তন করে। ক্রিন্তন পীড়ন মানে নাম দেখে বোঝা যায় না, তো তাই আমি আলাদা লিখে দিলাম, এটা আকৃতি চেঞ্জ করে। ওকে, তাহলে আমি এখান থেকে ক্রিন্তন পীড়নের ডেফিনেশন কি লিখতে পারি বা ফর্মুলা কি লিখতে পারি, সেটা হলো এফ। ঠিক আছে, স্পর্শীয় ত্বরণই হবে। ক্রিন্তন পীড়ন থেকে একটা কোশ্চেন আসছিল, রাজশাহী বোর্ডে 24-এ আসছে, এই ঘনবস্তুর উপরই একটা কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, এই ক্রিন্তন পীড়ন থেকে কোশ্চেন দেয় না, ঠিকই একটা কোশ্চেন দিয়ে দিছে। তাহলে আমি এখানে ক্রিন্তন পীড়নে কি লিখতে পারি? এফ বার, এটাকে অবশ্যই, এটা কি ভাই কি বল? এই বলটা হলো আপনার স্পর্শীয় বল। কি বল? স্পর্শীয় বল। ডিভাইডেড বাই কি ভাই? আপনার ক্ষেত্রফল। ডিভাইডেড বাই কি ভাই? আপনার ক্ষেত্রফল। ইজ ইকুয়াল টু বাহ্যিক বল যেহেতু আপনার সমান, তাহলে আপনি লিখতেই পারেন স্পর্শীয় ডিভাইডেড বাই কি ভাই? আপনার এখানে ক্ষেত্রফল। ডিভাইডেড বাই কি ভাই? আপনার এখানে ক্ষেত্রফল। আচ্ছা, এবার এখানে আসে সবচেয়ে ট্রিকি যে পার্টটা, সেটা হলো আপনার বিকৃতি। তো বিকৃতি আমরা দেখবো হলো সাইড থেকে। এটা তো আমরা মোটামুটি একটা 3D ভিউ দেখলাম, বিকৃতি দেখবো আমরা সাইড থেকে। সাইড থেকে দেখলে ভাই বেটার বুঝবেন। আচ্ছা, এটা তো বইয়ের শুরুর অবস্থা। বই কিছুক্ষণ পর এরকম হয়ে গেছে, একটু বেঁকে গেছে। আর এটার মাথাটা এখানে এসে গেছে, আর এই জিনিসটাও কিভাবে আপনার এখানে চলে গেছে। আমি একটু বেশি দেখাচ্ছি যাতে তুমি ফিল করতে পারো। ঠিক আছে, আর কোনো কিছু, আর কোনো ইন্টেনশন নাই। ওকে, আচ্ছা, বইটা একটু সরে গেছে, একটু বেশি সরে গেছে, ওদিকে সরে গেছে। তাহলে আপনি এখানে বিকৃতি কীভাবে লিখবেন? এখানে আমি বিকৃতি লিখবো হলো, দেখেন এই যে আমার বইয়ের এই পুরাটা, মানে যেটা উচ্চতা ছিল, এটাকে ধর আমি বললাম হলো এল বললাম, এটাকে বললাম আমি হলো এল। ঠিক আছে, এটাই হলো আমাদের সেই একক দৈর্ঘ্য। এই একক দৈর্ঘ্যের উপরে দেখো প্রথম তল দ্বিতীয় তল, দুইটা তলের মাঝখানের আপেক্ষিক যে দূরত্বটা, সেই আপেক্ষিক দূরত্বটাই হলো আপনার ক্রিন্তন বিকৃতি। আমি কঠিন ওয়ার্ডগুলো কেন ইউজ করতেছি? যাতে আপনার সাথে সাথে কর অ্যান্সারগুলোও মুখস্থ হয়ে যায়। কতে কিন্তু ভাই এভাবেই লিখতে হবে। আচ্ছা, তার মানে কি? ক্রিন্তন বিকৃতি। তাহলে এখানে আপনার ক্রিন্তন বিকৃতি আমার কি আসলো? ক্রিন্তন বিকৃতি আসলো আপেক্ষিক দূরত্বের পরিবর্তনটা। ঠিক আছে, বা সব মুদ্রা কথা ভাই, খাতা দুইটার মাঝখানে স্লিপ কতটুকু হয়েছে ওইটা। ঠিক আছে, আপেক্ষিক দূরত্ব বা স্লিপ কতটুকু হয়েছে, আপেক্ষিক দূরত্ব। অথবা এটাকে ছাড়া তুমি এভাবে লিখতে পারো যে স্লিপ কতটুকু হয়েছে। ঠিক আছে, স্লিপ কতটুকু হয়েছে। তার মানে আমার এখান থেকে ক্রিন্তন বিকৃতি কি আসতেছে ভাই? ডেল এক্স ডিভাইডেড বাই একক দৈর্ঘ্য, মানে কি আপনার এল। ডেল এক্স ডিভাইডেড বাই একক দৈর্ঘ্য অথবা আমার এল। তাহলে দৈর্ঘ্য পীড়ন বুঝা গেছে? জি ভাই, টানার জন্য ক্লিয়ার। ক্রিন্তন পীড়ন জি ভাই, আকারের চেঞ্জ হচ্ছে, এফ বাই আমার এ হবে, ডেল এক্স বাই এল হবে। ওকে, শেষ। ক্রিন্তন পীড়ন থেকেও ভাই কোশ্চেন আসছে, ক্রিন্তন বিকৃতি থেকেও কি ভাই আপনার কম মার্কের কোশ্চেন আসছে, তা আমি ভাই বলে দিছি। এবার আসে আয়তন পীড়নে। নাম শুনে বুঝার ভাই বাকি নেই, আয়তনের পরিবর্তন করবে। ধরেন আপনি একটা বেলুন নিলেন, ঠিক আছে, একটা বেলুন নিলেন। আচ্ছা,
দেখেন বেলুনটার উপরে ধর তুমি বাতাসে রেখে দিছো, বেলুনটার কি একটা ক্ষেত্রফল আছে তাই না, একটা এ আছে। একটা বেলুন বেসিক্যালি কি সিলিন্ডারের মতোই তো, ফাঁকা সিলিন্ডার কাইন্ড অফ লাইক। এটা কি একটা এরিয়া আছে। আচ্ছা তোমরা তো জানো একটা বেলুন, এটা বেলুন দেওয়া, একটা বেলুনের ক্ষেত্রফলের ভ্যালু তো জানো তাই না, না জানা লিখে দিচ্ছি 4πr²। অনেকে শুধু πr² লিখে দেয়, ঝামেলা, 4πr²। ওকে আচ্ছা, এবার এই বেলুনটাকে তুমি যদি বাতাসে রাখো, চারিদিক থেকে বল আসতেছে তাই না, চারিদিক থেকে বল আসতেছে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে সব দিক থেকে সমানভাবে বল আসতেছে, এমন না যাবে কোথাও বেশি কোথাও কম। আচ্ছা তো এখানে যে বলটা কাজ করতেছে এটা কি আমার বাতাসে, এটা কি আমার বাতাসে, বাতাসে এই বলটা কাজ করতেছে। আমি আপনাকে একদম কোর কনসেপ্টে শেখাবো, অনেকে ভুল শিখে আর কি, আমি কোর কনসেপ্টে শেখাচ্ছি। বাতাসে কীভাবে চারিদিক থেকে বল দিচ্ছে। এবার দেখেন এখানে বলটা দিচ্ছে কি, বলটা দিচ্ছে হলো আপনার ধরেন এটাকে আমি বললাম একক ক্ষেত্রফল বললাম, ঠিক আছে, একক ক্ষেত্রফল বললাম, বা একক ক্ষেত্রফল এটাকে আমি ধরো ছোট একটা ক্ষেত্রফল বললাম ডিএ, ছোট একটা ক্ষেত্রফল বললাম ধরো আমার এখানে ডিএ। তাহলে আপনি যদি বাইরে থেকে যদি বল দেন, বাইরে থেকে যদি আপনি এখানে বল দেন, অবশ্যই ভাই ভিতরে একটা প্রতিরোধকারী বল আসতেছে, ভিতরে ভাই অবশ্যই একটা প্রতিরোধকারী বল হবে। এবং এটা কি আপনার স্টেবল পর্যায়েই আছে, সাইজের কোনো চেঞ্জ নাই, শেপের কোনো চেঞ্জ নাই, যেমন বেলুন আছে অমনিভাবে বেলুনটা এখানে পড়ে আছে, শেপের তো কোনো চেঞ্জ, এমন তো হয় না বাতাসে রাখছে অটোমেটিক চাপ হচ্ছে না। আচ্ছা তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি দেখেন একক ক্ষেত্রফলের উপর যে বলটা দিচ্ছে সেটাকে আমার কি বলা যায়, একক ক্ষেত্রফলের উপরে যে ধরেন ছোট যে বলটা দিচ্ছে, ঠিক আছে, ছোট যে বলটা দিচ্ছে, ধর আমি সব ছোট একটা বল দিচ্ছে ডিএফ, বুঝছো, এই পিচ্ছি সাদা অংশে ডিএতে ডিএফ বল দিচ্ছে, আর পুরাটাকে ক্যালকুলেট করলে আমার এফ আসতেছে, পুরাটাকে ক্যালকুলেট করলে আমার এ আসতেছে। তাহলে মানে ছোট পিচ্ছি ডিএতে আমার ডিএফ বল দিচ্ছে, এটাকে আমি বলতে পারি ডিপি বলতে পারি, প্রেশার বলতে পারি, তাই না। আয়তনের ক্ষেত্রে প্রেশার বলা যায় না, চাপ, চাপ কি একক ক্ষেত্রফলের উপর যে বাহ্যিক বলটা দিচ্ছে। যদি আমি পুরাটার কথা বলি, পুরাটার কথা বললে আমি এখান থেকে বলতে পারি ভাইয়া পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, কি বলতে পারি পি ইজ ইকুয়াল টু, ভালো মতো দেখ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, কি বলা যেতে পারে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। যেহেতু বেলুনটা বাতাসের মধ্যে আছে, তার মানে বেলুনটার উপরে চাপও কি লাগতেছে, বাতাসের চাপই লাগতেছে। তাহলে আমি কি বলতে পারি ভাই এখানে চাপ লাগতেছে কত পি নট, চাপ লাগতেছে কত আপনার পি নট, এখানে ভাই চাপটা লাগতেছে কত আপনার পি নট, চাপ লাগতেছে কত পি নট। ওকে এবার এই বেলুনটাকে তুমি নিয়ে একটা পানির মধ্যে রাখলা, আচ্ছা পানির মধ্যে তুমি সেম বেলুনটা রাখলা, এবার আমাকে বলেন তো বেলুনটা কি তার আগের সাইজটা ধরে রাখতে পারবে, পারবে না ভাইয়া। কেন পারবে না, কারণ ভাইয়া এইবার পানির চাপও আছে, এবার কি ভাই আপনার পানির চাপও আছে। এবার যে ধরো তুমি যে চাপটা পাচ্ছ সেই চাপটাকে ধরো আমি বললাম হলো পিএফ চাপ পাচ্ছ, যে চাপটা পাচ্ছ সেই চাপটাকে আমি বললাম ধরো পিএফ চাপ পাচ্ছ। তো ধরো এবার তোমার চাপটা হলো পিএফ, তো পিএফ চাপের জন্য ভাই দেখেন চাপের একটা পার্থক্য সৃষ্টি হয়েছে, ফার্স্টে ছিল পি নট, দেন হলো পিএফ। মানে ফার্স্টে আমার একটা প্রেশারে ছিল, এটাকে পানিতে নিয়ে গেছো, চাপ বাড়ছে, চাপ বাড়ার জন্য কি এটা সংকুচিত হয়ে যাবে, তার মানে কি আমার এখানে চাপ বাড়ার জন্য আমার এখানে কি হবে, চাপ বাড়ার জন্য ভাই আমার এখানে সংকুচিত হয়ে যাবে, মানে কি বেলুনটা ভিতরের দিকে চলে আসছে, ঠিক আছে, বেলুনটা ভিতরের দিকে চলে আসছে, এই বেলুনটা ভিতরে আসছে। তাহলে ভাই এখন যদি আপনি খেয়াল করেন এই এক্সট্রা চাপের জন্য এই বেলুনটা সংকুচিত হয়ে গেছে। তাহলে ভাই যদি সংকুচিত হয় আমি এখানে কি বলতে পারি, এখানে যে বিকৃতিটা হয়েছে এই বিকৃতিটাকে আমি কি বলতে পারি ভাই, বিকৃতিটাকে আপনি বলতে পারেন ডেল ভি, আয়তনের যে পরিবর্তন, কি বলতে পারেন ডেল ভি বা আয়তনের পরিবর্তন। শুরুতে যে আয়তন ছিল সেই আয়তনটাকে ধরেন আপনি বললেন ভিআই, শুরুতে যে আয়তনটা ছিল সেটা ছিল ভিআই, বা ডেল ভি পাবেন কে পাবে, এই মাঝখানে আপনার আছে কত ভিএফ, বাইরে আছে ভিআই, দুইটাকে বাদ দিলে আপনি ডেল ভি পেয়ে যাবেন। ওকে সব কিছু বোঝা হয়ে গেছে, একটা বেলুন ছিল ভাই প্রেশারে ছিল, পানিতে দিচ্ছেন, প্রেশারটা ভাই বাড়ছে, এটা কি আপনার সংকুচিত হয়ে গেছে। এবার আমরা আয়তন পীড়ন লিখবো। দেখেন এই জিনিসগুলো কেউ অ্যাকুরেট লেখে না, আপনাদেরকে আমি একদম অ্যাকুরেট লেখা শেখাচ্ছি, ঠিক আছে। তারপর বলতেছি আমাদের এখানে কেন দেখে না বা না দেখলেও সমস্যা নেই, বাট শিখেন অ্যাকুরেটটা।
তাহলে আমি এখান থেকে আয়তন পীড়নকে কি বলতে পারি? আমি এখান থেকে আয়তন পীড়নকে কি লিখবো একটু চিন্তা করেন। অনেকে বলে এখানে আয়তন পীড়ন হলো, অনেকে বলে পিএফ, অনেকে এখানে আয়তন পীড়নকে বলা হয় পিএফ। কি বলে? পিএফ বলে। পিএফ মানে কি? ফাইনাল যে প্রেশারটা দিচ্ছে সেটাকে পীড়ন বলে। এটা ভুল, এটা ভাইয়া রং। কেন রং? বা এরকম করে লিখে দেয় ডিরেক্ট F/A, এটাও ভাইয়া কি আপনার রং, ঠিক আছে? এটা ঠিক না, এটা ঠিক না। কেন ঠিক না? কারণ আপনার এখানে যে পীড়নটা হচ্ছে সেটা ভাই চাপের পার্থক্যের জন্য হচ্ছে। সে চাপ তো এখানেও লাগতেছিল, তাহলে এখানে কি আমি পীড়ন লিখছি? লিখি নাই। লিখছি কখন? যখন চাপের পার্থক্য হয়েছে। তার মানে এখানে আসল যে ডেফিনেশনটা হবে সেটা হবে পীড়ন ইজ ইকুয়াল টু ডেল পি। এটা হলো আপনার কারেক্ট। অথবা আপনি এখানে লিখতে পারেন ডেল F/A। আপনাকে এখানে ডেল F/A লিখতে হবে না, আপনাকে বেসিক্যালি এখানে ইউজ করতে হবে ডেল পিটা। চাপের পার্থক্যের জন্যই পীড়নটা ক্রিয়েট হয়েছে বা ডেল পি হয়েছে। এখন কথা হলো আমাদের বইয়ে বা টেক্সট বুকে আপনি দেখবেন অনেক জায়গাতে ডেল পি না ডিরেক্ট পিএফ ইউজ করছে। হ্যাঁ, তো আপনার এখানে বা পিএফটা কখন ইউজ করা যাবে? এখানে পিএফটা তখনই ইউজ করতে পারবেন, এখানে পিএফটা তখনই কারেক্ট হবে যখন পিআইকে 0 বলা হচ্ছে বা ভ্যাকুয়াম ধরা হয়। হ্যাঁ, আর আমাদের কোশ্চেনগুলোতে কেন জানি ভ্যাকুয়ামই ধরে নেয়, ঠিক আছে? কেন জানি ভ্যাকুয়ামই ধরে নেয়, বাট কোশ্চেনটা একটু ভালো করা উচিত যে বাতাসে চাপ এত, পানিতে চাপ এত, পীড়ন কত, এভাবে কোশ্চেন করা উচিত, বাট করে না। খুবই আনফর্চুনেট ব্যাপার স্যাপার, ঠিক আছে? করে না, খুবই আনফর্চুনেট ব্যাপার স্যাপার। ওকে, তার একটা মিনিট। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। 40, একটা জিনিস চিন্তা করতেছি আমি, 20। ওকে, আচ্ছা। তাহলে কী ভাই, আমাদের খুবই আনফর্চুনেট ব্যাপার যে জিনিসটা কনসিডার করে না কেউ, বাট দরকার নেই। বাট মেইন জিনিস ছিল ভাই আপনার ডেলপি। এভাবে বিকৃতির কথা বলেন ভাই, বিকৃতি যদি আপনি এখানে বের করতে চান, বোঝাই যাচ্ছে ভাই আয়তনের পরিবর্তন হচ্ছে, লেখা তবে কোনো ব্যাপারই না, আয়তন বিকৃতি হচ্ছে এখানে। তবে আপনি এখানে আয়তন বিকৃতি কি লিখবেন? আপনার এখানে আয়তন বিকৃতি লিখবেন যতটুকু চেঞ্জ হচ্ছে, আয়তনের যে চেঞ্জ হচ্ছে ডিভাইডেড বাই আয়তন। কি বললাম? আয়তনের যে পরিবর্তন হচ্ছে ডিভাইডেড বাই আয়তন। দেখা যাচ্ছে এখানে শেষ আয়তনটা ছোট হবে বা কম হবে, আর শুরুর আয়তনটা বেশি হবে। তাই আমরা ভাই বাইরে একটা মাইনাস চিহ্ন ইউজ করে থাকি। তাই আমরা কীভাবে বাইরে একটা মাইনাস চিহ্ন ইউজ করে থাকি। ওকে, তাহলে মোটামুটি আমরা দেখলাম শুধুমাত্র আয়তন পীড়নে আমরা F/A না, প্রেশারের চেঞ্জটাকে ইউজ করি বা চাপের পার্থক্যটাকে এভাবে আমরা ইউজ করি, ঠিক আছে? বাকি সব জায়গাতে আমরা একদম অ্যাজ ইট ইজ যা আছে F/A এগুলি আমরা ইউজ করে থাকি। তাহলে ভাই পীড়ন আর বিকৃতি সম্পর্কে আশা রেখে আপনাদের একদম ইন ডিটেল আইডিয়া হয়ে গেছে জিনিসটা কি। সেই একই কথা, সব কিছু হচ্ছে একটা কারণেই, তুমি ডিস্টার্ব করছিলে কাকে? আন্তঃআণবিক বলকে। ওই এক আন্তঃআণবিক বলকে ডিস্টার্ব করার জন্য সে প্রতিরোধকারী বল বা স্থিতিস্থাপক বল বানাইছে। সেই স্থিতিস্থাপক বল থেকে পীড়ন পড়া লাগতেছে, বিকৃতি পড়া লাগতেছে, আর একটা জিনিস পড়া লাগবে, সেটা কি এখন দেখা যাবে, ঠিক আছে? বাট চ্যাপ্টারটা খুবই সুইট, চ্যাপ্টারটা খুবই সোজা একটা চ্যাপ্টার, আপনাকে জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, বাট আমি পড়াইছি আপনাকে একদম ডিটেইলে। এবার দেখেন হুক এসে কী বললো। হুক এসে খুব সিম্পল একটা কথা বললো যে দেখেন পীড়ন বিকৃতি সমানুপাতিক, বা আসলে কথাটা এভাবে লেখা উচিত না, উল্টো করে লেখা উচিত, তাই না? যে বিকৃতি পীড়নের সমানুপাতিক, যত বেশি বিকৃতি হবে তত বেশি পীড়ন হবে। হ্যাঁ, ব্যাপারটা একই সত্য, যত বিকৃতি তত বলবে যেও না যেও না, বল বাড়াতে থাকবে বাড়াতে থাকবে বাড়তে থাকবে। বা গার্ডারকে তুমি যত টানতে চাও তোমাকে তত বেশি ফোর্স লাগাতে হবে, কারণ কি বিকৃতি বাড়াচ্ছ, পীড়ন বাড়াচ্ছে, তোমার বাহ্যিক বল বাড়াইতে হবে। তো আমরা এখান থেকে সমানুপাতিক চিহ্নটাকে উঠে একটা কনস্ট্যান্ট টানি, যেটাকে বলা হয় ই বলা হয়। ইটা কি? ইটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ইটার নামটা কি? বা এইটার নাম হলো আপনার স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইটার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখান থেকে একটা কোশ্চেন আসছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি? বুঝতেই পারতেছো, একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক সীমার মধ্যে। বলছিলাম স্থিতিস্থাপক সীমা কি? ম্যাক্সিমাম যে ফোর্স দেওয়া যায়। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর পীড়ন ও বিকৃতির যে অনুপাত, সেটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। সিম্পল, বিকৃতিকে ভাগ করে দিলেই তুমি কি স্থিতিস্থাপক গুণাঙ্ক পেয়ে যাবা। জি ভাইয়া, ডেফিনেশন বুঝে গেছি। আচ্ছা, নেক্সট দেখো, স্থিতিস্থাপক গুণাঙ্ক থেকে মেলা কোশ্চেন করছে। দেখো তারপরে কোশ্চেন কি বলছে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কার উপর নির্ভর করে? মনে রাখবা, স্থিতিস্থাপক গুণাঙ্ক শুধুমাত্র ডিপেন্ড করে হলো উপাদানের উপর, আর কিচ্ছুর উপর ডিপেন্ড করে না। কিছুর উপরে ডিপেন্ড করে না। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো একটা লোহা হলো এতটুকু একটা লোহা। এই লোহার গামা ধরো যদি হয় 2 × 10⁵,
একটা বড় লোহা নিলা, ধরো একটা বড় না মোটা লোহা নিলা, ঠিক আছে, একটা মোটা লোহা নিলা, ঠিক আছে, দুইটাই তোমার লোহা, এটাও তোমার লোহা, এটাও তোমার লোহা, তাহলে এটার যে গামা হবে এইটারও ভাইয়া গামা একই হবে, কোনো চেঞ্জ হবে না। তার কারণটা কি? তার কারণটা হলো কোনো গুণাঙ্কই পদার্থের শেপ সাইজ কিছুর উপর ডিপেন্ড করে, শুধু একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো উপাদানের উপর। এখন তোমাকে যদি জিজ্ঞেস করি কেন, তা তুমি কি অ্যান্সার দিতে পারবা? অ্যান্সার হলো সে একটাই, আন্তঃআণবিক বল। এই সব কিছু হচ্ছে কার জন্য? আন্তঃআণবিক বল না? আন্তঃআণবিক বল কি শেপ সাইজ হ্যান ত্যান এগুলো থেকে ম্যাটার করে রে? এগুলো ম্যাটার করে পদার্থের প্রকৃতির উপর। প্রতিটা লোহার আন্তঃআণবিক বল একই। যদি আন্তঃআণবিক বল একই হয় তার মানে ভাই আপনার সেখানে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপকতা সেটাও কি একই হবে। তাই বুঝে গেছে ভাই কেন স্থিতিস্থাপক গুণাঙ্ক এক? তার কারণ হলো সেই আন্তঃআণবিক বল এক, আর আন্তঃআণবিক বল ডিপেন্ড করে পদার্থের প্রকৃতির উপরে। তাই কিভাবে ডিপেন্ড করে? পদার্থের উপাদানের উপর। ঠিক আছে, একদম ক্লিয়ার অ্যান্সার পাইছো না? জি ভাই। এবার কথা হবে পদার্থের উপাদানকে কিন্তু চাইলে তাপমাত্রা হ্যাম্পার করতে পারে। কেন? তাপমাত্রা ধরো তুমি যদি এখানে হিট দাও, হিট দিলে কী হবে? আন্তঃআণবিক বলগুলো ছোটাছুটি শুরু করবে, ছোটাছুটি করলে কী হবে? ছোটাছুটি করলে ওই আন্তঃআণবিক বলটা গতিশক্তিতে কনভার্ট হবে, আর যদি গতিশক্তিতে কনভার্ট হয় তখন তুমি গামার চেঞ্জ করতে পারবা। তার মানে কি যে তাপমাত্রার প্রভাব আছে? অ্যান্সার হলো জি ভাইয়া, তাপমাত্রার প্রভাব আছে। ভাইয়া কেন আছে? কারণ ভাইয়া ও চাইলে আন্তঃআণবিক বলকে হ্যাম্পার করতে পারে। সব কিছুর অ্যান্সার তুমি পাবা সেই আন্তঃআণবিক বলে, যে সব কিছুর অ্যান্সার পাবা কার কাছে? যে আন্তঃআণবিক বলের কাছে। জিনিস ছোট বাট সব কিছুকেও একা এক্সপ্লেন করে দিচ্ছে। তোমাকে 2 নম্বরে কোশ্চেনও করছে যে ইয়াং গুণাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব আছে কিনা। কীভাবে লিখবা? যে ইয়াং গুণাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব আছে, ঠিক আছে, ইয়াং গুণাঙ্কের উপর জিজ্ঞেস করছিল। তো ইয়াং গুণাঙ্ক পরে বোঝাচ্ছি, আমি গুণাঙ্ক দিয়ে বুঝাই। তুমি এভাবে লিখবা পীড়ন বাই বিকৃতি, যে ভাইয়া তোমার কি বলে স্থিতিস্থাপক গুণাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব আছে কিনা। যে ভাইয়া আছে। কারণ কি? দেখো, যদি ভাই আপনি তাপমাত্রা বাড়ান, তাহলে কি ভাই আপনার আন্তঃআণবিক বল হ্রাস পাবে। মানে কি ভাই ছোটাছুটি করবে, ধরো হিট দিলা তো ছোটাছুটি করতেছে, আগের মতো ভাই সেই রিলেশনটা নাই, তাহলে আন্তঃআণবিক বল হ্রাস পাবে। আর যদি আপনার আন্তঃআণবিক বল হ্রাস পায় তাহলে বুঝতেই পারতেছে ভাই প্রতিরোধকারী বল আগের মতো সৃষ্টি হতে পারবে না। কারণ ভাই তাপমাত্রা বাড়লে আন্তঃআণবিক বল হ্রাস পাবে, আর যদি আন্তঃআণবিক বল হ্রাস পায় তাহলে কি ভাইয়া, তাহলে হলো আপনার স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে যাবে। এটার খুবই একটা শিট ডেফিনেশন বা একটা শিট সংজ্ঞা টেস্ট পেপারে দিচ্ছে, যেটা কমপ্লিটলি ভুল। আমি তোমাকে দেখাই দিব যে জিনিসটা ভুল। আসল এক্সপ্লেনেশন হবে এটা, ঠিক আছে, এটা হলো রিয়েল এক্সপ্লেনেশন। বইয়ে একটা এক্সপ্লেনেশন দিচ্ছে কি যে তাপমাত্রা বাড়াইলে বিকৃতি বাড়াইলে হিয়া কমে। আরে গাধা, কিছুক্ষণ আগেই তো বললাম পীড়ন বিকৃতির উপর এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে উপাদানের উপর। একটা কোর জিনিসের উপর ডিপেন্ড করে পুরা স্থিতিস্থাপক রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে। সেটা কি? এই যে সেই বান্দা আন্তঃআণবিক বল, ঠিক আছে। তাই ভাই পরীক্ষাতে এইটা লিখে আসবেন, ওই ভুলটা লিখে দিয়ে আইসেন না, এইটা লিখে আসবেন যে তাপমাত্রা বাড়লে আন্তঃআণবিক বল হ্রাস পায়, আন্তঃআণবিক বল হ্রাস পাইলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে যায়। সিম্পল কনসেপ্ট, সিম্পল। আন্তঃআণবিক বল হ্রাস পাইলে প্রতিরোধকারী বল আগের মতো হবে না, যদি আগের মতো না হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক ভাই কমবে। সিম্পল। আচ্ছা, এবার সে ভাই ইয়াং গুণাঙ্ক কি, সংনমতা কি, এই পিং দুইটা কি আছে আসেন ভাই দেখেন। এবার আমরা ভাই সবার জন্য এখান থেকে ভাই গুণাঙ্ক লেখা শুরু করবো। আসেন, পীড়ন জানি, বিকৃতি জানি, দৈর্ঘ্য পীড়নের জন্য গুণাঙ্ক ভাই লিখে দিই। তো ব্যাপারটা হলো ভাই দৈর্ঘ্য পীড়নের জন্য যে গুণাঙ্ক, সেই গুণাঙ্ককে বলা হয় গামা। এর একটা নাম আছে, এটাকে বলা হয় ইয়াং গুণাঙ্ক। এটাকে কি বলা হয়? ইয়াং গুণাঙ্ক। কি বলা হয়? ইয়াং গুণাঙ্ক। তাহলে ভাই যদি আমরা এখানে এটাকে ইয়াং গুণাঙ্ক বলে, আপনি এখানে ফর্মুলা লিখে দেন। সেটা কি? এই জিনিসটা হবে কি ভাই আপনার পীড়ন, এই জিনিসটা হবে কি আপনার পীড়ন, এই জিনিসটা হবে কি ভাই আপনার বিকৃতি, উপরের জিনিসটা হবে কি ভাই পীড়ন, নিচের জিনিসটা হবে কি ভাই বিকৃতি। দেখেন পীড়নের ফর্মুলা কি? F/A। বিকৃতি ফর্মুলা কি? del(L/L). খেয়াল করেন কাছে কাছে যাবে A/del(L), এই বড় এলটা উপরে যাবে F(L). তার মানে আপনি এখানে গামা পেয়ে গেছেন বা ইয়াং গুণাঙ্ক পেয়ে গেছেন। এখন দেখেন ইয়াং গুণাঙ্কের ডেফিনেশনটা খুব কিউট, এটা ভাই আপনার কমার্কে আসছে। ইয়াং গুণাঙ্কের ডেফিনেশনটা কি? একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করলে, যে বাহ্যিক বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বিকৃতি প্রকৃত দৈর্ঘ্যের সমান হয় তাকে ইয়াং গুণাঙ্ক বলে। আমি আবার বলি, সবগুলো ক্যাক করে দিতে দেখছো, এফ বাদে সবসময় এটাই নিয়ম, বল বা এফ বাদে সব কিছু ক্যাক করে দাও। কি লেখা? একক ক্ষেত্রফলের উপরে
যে পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বিকৃতি প্রকৃত দৈর্ঘ্যের সমান হয়, এই দুটো যদি সমান হয় কাটাকাটি যাবে না, দৈর্ঘ্য বিকৃতি সমান হয়, তাকে ইয়াং গুণাঙ্ক বলে। শেষ। ঠিক আছে, তার মানে কি ইজি একটা ডেফিনেশন। ইজি না ভাই, সবগুলোকে আমি স্মার্টলি এক করে দিছি, এটাকে এক করছে, এটাকে কাটাকাটি করে আমি এফ আর গামা এক করে দিছি, তারপরে আমি ইয়াং গুণাঙ্কের ডেফিনেশন পেয়ে গেছি, কোশ্চেন কিন্তু ভাই আসছে। ঠিক আছে, তাহলে আসলে কি ভাই ক্লিয়ার? জি। এটা ভাই অনেকে এভাবে মনে রাখে এই ফর্মুলাটাকে, সেটা হলো ভাই ফাল বাই, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম বলে অনেকে, অ্যালুমিনিয়াম কি বলে, মিনিয়াম কি বলে, ফাল বাই অ্যালুমিনিয়াম কি বলে, দেখো এফএল, ফাল বাই অ্যালুমিনিয়াম। নেক্সট, ক্রিন্তন পীড়নের জন্য লিখি ভাই, ক্রিন্তন পীড়নেরটাকে কি বলা হয়, ক্রিন্তন পীড়নকে ভাই রিপ্রেজেন্ট করা হয়, ক্রিন্তন পীড়নকে ভাই রিপ্রেজেন্ট করা হয় ইটা দিয়ে। কি দিয়ে ভাই? ইটা দিয়ে। দেখেন ভাই পীড়ন বাই বিকৃতি, দেখেন পীড়ন কত ভাই এফ, নিচে কত ভাই আপনার এ। এবার এখানে ক্রিন্তন বিকৃতির একটা ব্যাপার স্যাপার আছে, ব্যাপারটা কি এখানে দেখেন ক্লিয়ার করি। খেয়াল করছেন, আমি যখন বইকে সরাইছিলাম, তোমরা ক্যামেরাতে হয়তো বা খেয়াল করছো, খুব কম অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা খুব কম, এই যে অ্যাঙ্গেলটা, এই যে থেটাটা, এই থেটাটা ভাই খুবই ছোট, এই থেটাটা ভাই খুবই স্মল। আর তোমরা জানো ভাই কোনো একটা থেটা যদি খুব স্মল হয়, তাহলে থেটা যে কথা, ট্যান থেটা যে কথা, সাইন থেটা একই কথা, কখন? যখন থেটা ছোট। তাহলে আমি এখান থেকে বলতে পারি ভাই ট্যান থেটা, ট্যারা লম্বাভূত, তাহলে আমি এখান থেকে ডেল এক্স বাই এলকে সেটা থেটা বলতে পারি, জি ভাই বলতে পারেন। ডেল এক্স বাই এলকে থেটা বলতে পারি, জি ভাই বলতে পারেন। কারণ আমি এখানে কি লিখবো? ইটা লিখবো, ডেল এক্স বাই এল লিখবো না, কারণ কোশ্চেনে তোমাকে ইটাটা দিয়ে দেয়, এটা কোশ্চেনে দেওয়া থাকে, এটা কোশ্চেনে থেটা দিয়ে দেয়। ঠিক আছে, তোমাকে বের করতে হয় না, দিয়ে দেয়। আর যদি ভাই দিয়ে দেয়, আমরা একটু পরে কোশ্চেন করবো, যদি দিয়ে দেয় তাহলে আমাদের কষ্ট দরকার কি, তাই ভাই লিখবো কি এফ এ বাই থেটা। ওকে, এবার ভাই আয়তন পীড়নের পালা চলে আসছে। তা আয়তন পীড়নের পালাতে এখানে ভাই গুণাঙ্ক দুইজন আছে, মেহমান এখানে দুইজন। আয়তন পীড়নের যে গুণাঙ্ক, এটাকে বলা হয় বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই বিটার ভাইয়ার নাম আছে, বিটাকে বলা হয় বাল্ক মডুলাস। বিটাকে কি বলা হয়? বাল্ক মডুলাস। কি বলা হয়? বিটাকে বলা হয় বাল্ক মডুলাস। তবে বাল্ক মডুলাসকে দেখেন পীড়ন কি, ডেল পি, পীড়ন কি ভাইয়া? ডেল পি ডিভাইডেড বাই, এখানে একটা নেগেটিভ চিহ্ন, এখানে একটা ভাই ডেল ভি, আর ভাই নিচের ভিটা উপরে উঠে এখানে গুণ হয়ে যাবে, নিচের ভিটা উপরে উঠে এখানে গুণ হয়ে যাবে। তাহলে আপনি এখানে যে জিনিসটা পাইলেন, এটাকে বলা হয় বাল্ক মডুলাস বলা হয়। ঠিক আছে, বাল্ক মডুলাস। এবার এর একটা উল্টা টার্ম আছে, উল্টা টার্মটার নাম হলো সংক্নমত্তা। কি বলা হয়? সংক্নমত্তা। বাল্ক মডুলাসের বিপরীত রাশি, যেটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই কে ইজ ইকুয়াল টু তোমার কত? 1/বিটা না? এই কেটার নাম হলো সংক্নমত্তা। কি বলা হয়? সংক্নমত্তা। তো দেখেন এখানে কে কি হবে ভাই, জিনিসটাকে উল্টাই দিবেন, তাহলে কি হবে? ডেল ভি ডিভাইডেড বাই নেগেটিভ পিভি। ঠিক আছে, নেগেটিভ ডেল ভি। ওকে, আচ্ছা, সংক্নমত্তা। ওকে, আচ্ছা, দেখেন এবার এখানে একটা জিনিস ভাই মনে রাখতে হবে, সেটা হলো সংক্নমত্তার ডেফিনেশন চাইছিল। সংক্নমত্তার ডেফিনেশন কি বলেন তো? স্থিতিস্থাপক সীমার মধ্যে দেখেন এটা কি ছিল? বাল্ক মডুলাস ছিল পীড়ন বাই বিকৃতি, এটা কি হবে? বিকৃতি বাই পীড়ন। শেষ, উল্টাই দিচ্ছ না, বিকৃতি বাই পীড়ন। ঠিক আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাত হলো সংক্নমত্তা। ঠিক আছে, আয়তন বিকৃতি ও আয়তন পীড়নের অনুপাত হলো সংক্নমত্তা। সংক্নমত্তা বোঝায় কি? এটা বোঝায় হলো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। মানে বাল্ক মডুলাসটা তুই আগে বুঝিস, বাল্ক মডুলাস, ইয়াং মডুলাস, তারপরে ইটা, এগুলো কি বোঝায় জানিস? আমি তোকে একটু মনে করতো, তোকে আমি ইয়াং মডুলাসের সংজ্ঞা কী শিখেছিলাম, যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য প্রসারণ প্রকৃত দৈর্ঘ্যের সমান হয়, বা দৈর্ঘ্য বিকৃতি বা প্রসারণ বা সংকোচন প্রকৃত দৈর্ঘ্যের সমান হয়, তাকে ইয়াং মডুলাস বলে। আচ্ছা, ধর কারো ইয়াং মডুলাস বাড়তেছে, এই ডেফিনেশন অনুযায়ী কারো ইয়াং মডুলাস বাড়তেছে, তার মানে কি তার বাহ্যিক বলও বাড়তেছে? তার মানে ধরো কারো যদি ইয়াং মডুলাস বেশি হয়, তাকে তুমি সহজে পাকাইতে পারবে না, ভাই কেন পাকাইতে পারবো না? আরে বাবা, প্রতিরোধকারী বল বাহ্যিক বলের সমান না, ওর প্রতিরোধকারী বল এত বেশি যে তোমার ওই হালকা হাতের ফোর্সে ওর কিছুই হবে না।
যেমন লোহাকে কোন সময় হাত দিয়ে বাঁকাইতে পারবি রে? পারবে না। কেন? ওর প্রত্যয়নী বল অনেক বেশি, মানে ওর গামা অনেক বেশি। তার মানে সহজ কথাতে যার গামা অনেক বেশি, তার বাহ্যিক বল অনেক বেশি, তার প্রতিরোধকারী বল অনেক বেশি, সে তত বেশি মজবুত। সব একটা একটার সাথে ভাই রিলেটেড। তো বেসিক্যালি এখানে বাল্ক মডুলাসটা কি? যার বাল্ক মডুলাস যত বেশি, তোমাকে তত সহজে কি করতে পারবে না, তত সহজে তুমি তার আয়তন চেঞ্জ করতে পারবে না। যেমন আমি একটা এক্সাম্পল বলি, পানির অনেক নিচে যে সাবমেরিন মার্চগুলো বা সাবমেরিন জাহাজগুলো যায়, ওরা কি ভাই ভেঙে যায়? ওরা কি ভেঙে যায় রে? পানির নিচে কত চাপ থাকে না? থাকে না? ভেঙে যায় না। কেন? কারণ ওই পদার্থগুলোর বাল্ক মডুলাস এত তাগড়া যে তুমি চাইলে ওর আয়তনের কোনো পরিবর্তন ঘটাইতে পারবা না। অন্যদিকে সংক্রামতা কি বোঝায়? যার সংক্রামতা যত বেশি, তুমি তাকে তত ইজিলি কম্প্রেস করতে পারবা। এখন নদীর নিচে এমন একটা জাহাজ পাঠাইলে যার সংক্রামতা বেশি, টিকতে পারবে? মিনিটের মধ্যে জাহাজ যতগুলো মানুষ আছে সব মেরে যাবে, যেমন মরে যাবে। যেমন কয়েকদিন আগে একটা ঘটনা বললাম, 2-3 বছর আগে মনে হয়, যে নিচে গেছিলো টাইটানিক জাহাজ দেখতে, একটা স্ক্রু মনে হয় খুলে গেছিলো, কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে নাকি জাহাজে যারা ছিল সবাই একদম চুপসায় গেছে। তার মানে ভাই প্রেশারটা এত ভয়ানক। তাহলে চিন্তা করো ওই জাহাজের বাল্ক মডুলাস কত তাগড়া ছিল, মানে তুমি সহজে ওকে সংকোচন করতে পারতেছো না। তাহলে আশা রেখে মোটামুটি কথাটা অনেক কিছু বুঝিয়ে দিতে পারছি। ওকে, তার মানে আমাদের সব কিছু ভাই ক্লিয়ার। খুব পারফেক্ট নোটে আমরা শেষ করছি। সংক্রামতা পরে মজা পেয়েছিস না? জি ভাই, এরকম করে হয়তো বা অনেকে পড়ে নেই। ঠিক আছে, আজকে প্রথমবার পড়তেছে, বাট সমস্যা নেই, পড়লেই হয়েছে। ঠিক আছে, পড়লেই হয়েছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের তোমার কি বলা যায় যে 1 ঘন্টার কাছাকাছি আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমাদের টার্গেট হলো 2 ঘন্টাতে শেষ করা। সো উই আর ইন ভেরি গুড ট্র্যাক। আমরা আগে সব কিছু শেষ করি, দেন আমরা কোশ্চেন সলভিংয়ে যাবো। আচ্ছা, এবারে সেটা বিভব শক্তি কি, কেন সৃষ্টি হয়, কি হয় না হয়, এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলে আসেন। প্রথম কথা, তুই যখন এই বাংলার উপরে বাহির থেকে বাহ্যিক বল দিচ্ছিস, যেভাবে বাহ্যিক বল দিচ্ছি, কে ডিস্টার্ব হচ্ছে? আন্তঃআণবিক শক্তি ডিস্টার্ব হচ্ছে। ওকে, আন্তঃআণবিক শক্তি ডিস্টার্ব হওয়ার জন্য কি ভিতরে একটা প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে। এখন তুই যদি ওকে সরাইতে একটা কাজ করছিস, ওই কাজটার জন্য ভিতরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে না? ভিতরেও তো এটা কোনো না কোনো শক্তি হিসেবে স্টোর হচ্ছে। ভিতরে প্রত্যয়নী বল সৃষ্টি হচ্ছে। প্রত্যয়নী বল কি? বল থেকেই তো কাজ। তো ভিতরে যদি প্রত্যয়নী বল সৃষ্টি হয়, ওই প্রত্যয়নী বলের জন্যই ভিতরেও একটা কাজ হচ্ছে, সেই কাজটাকে বলে বিভব শক্তি। এটা কিন্তু ক্ষমারকে জিজ্ঞেস করছে যে বিভব শক্তি কেন সৃষ্টি হয়, কেমনে বলবি হলো বাহ্যিক বলের জন্য আমাদেরকে একটা কাজ করতে হয়, এবং সেই কাজটাই পদার্থের ভিতরে বিভব শক্তি হিসেবে জমা হয়। তারপর জাস্ট একটু ডিটেলসে লিখে দিবি যে আন্তঃআণবিক দূরত্ব পরিবর্তন হয়, দূরত্ব পরিবর্তনের জন্য আবার তারা নিজেদেরকে আকর্ষণ করে, আকর্ষণের জন্য এইভাবে করে লিখে দিবি। ঠিক আছে, যেভাবে বিভব শক্তিটা বিভব শক্তিটা সৃষ্টি হয়। ঠিক আছে, একবার রিডিং করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে এখন কাজ হলো কি ভাইয়া, শক্তি সম্পর্কিতভাবে সব কিছু বের করতে হবে। এখন এটার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আসেন ভাইয়া, না তাকায় থেকে ইন্টিগ্রেশন করা শুরু করি। ধরো তুমি এখানে এফ বল প্রয়োগ করলা, এখানে আমি ছোটো একটা পিচ্ছি একটা কি বলা যায় অংশ কেটে নিয়েছি, যেটাকে বলেছি টিএক্স। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি? তুই তো একটু মাত্রই ভাই বুঝে গেলি যে ভাইয়া বিভব শক্তি মানে কি বেসিক্যালি? ভাই বিভব শক্তি হলো ভাই আমাদের কৃতকাজ। বিভব শক্তি কী ভাই বেসিক্যালি? বিভব শক্তি হলো আমাদের কৃতকাজ। বিভব শক্তি হলো কী ভাই? আমাদের কৃতকাজ। বিভব শক্তি হয় প্রত্যয়নী বলের জন্য, কৃতকাজ হয় বাহ্যিক বলের জন্য। তুমি জানো বাহ্যিক বল প্রত্যয়নী বল দুইটা একই, সাম্যাবস্থায় ভাই দুইটা একই। ঠিক আছে, দুইটা মান একই। ঠিক আছে, দুইটা একই না, দুইটার মান একই। বল কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, সাবধান, কারো ফাঁদে পা দিবে না, দুইটার মান একই। তাহলে আমি যদি এখন বিভব শক্তি যদি কৃতকাজের সমান হয়, তাহলে আমি যদি কৃতকাজ বের করি বিভব শক্তি বেরো যাবে, কৃতকাজ বের করলে বিভব শক্তি বেরো যাবে। তাহলে ভাই আসুন কৃতকাজ বের করি। তাহলে ভাই কৃতকাজ কি ভাই? W = ইন্টিগ্রেশন অফ F.dx শিখাইছিলাম মনে হয়, তাই না? F.dx কোথায় শিখেছেন ভাইয়া? কাজ শক্তি ক্ষমতাতে। তাহলে এই জিনিসটা ভাই আপনার 0 থেকে শুরু করে L পর্যন্ত গেছে। কোথা থেকে কোথায় গেছে? 0 থেকে শুরু করে L পর্যন্ত গেছে। কোথা থেকে কোথায় গেছে? 0 থেকে শুরু করে L পর্যন্ত গেছে। আচ্ছা, এবার যদি ভাই এটা L পর্যন্ত যায়, তাহলে ভাই আমাকে এখন এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো দেখেন ভাই আমি এখন ইন্টিগ্রেট করব, কেমনে করব? আচ্ছা, ধরেন এই যে তারটা, এই তারটার একটা গামা আছে। অবশ্যই আমাকে এফ এর একটা ফাংশন তো বসাতে হবে, তাই না? ধরেন আমার এখানে এফ এর এই তারটার একটা অবশ্যই গুণাঙ্ক তো থাকবে, তাই না? লম্বা হচ্ছে ইয়াং গুণাঙ্ক বা গামা আছে। এবং ধরেন এই তারটা হলো আমার নিচে এতটুকু ΔL পরিমাণ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে গামার ইকুয়েশন লিখতে পারি। সবসময় মনে রাখবি তোকে বাঁচাইতে একজনই আসবে, সেটা হলো গামা। এ হলো কাইন্ড অফ লাইক
ফ্যামিলির বড় সদস্যের মতো গামার ফর্মুলা, সবাইকে বাঁচায় নেয়। তাহলে এখান থেকে আমি এফ কী বলতে পারি, এখান থেকে আমি এফ বলতে পারি হলো গামা এ ডেল এল বাই এল, গামা এ ডেল এল বাই এল, ঠিক আছে, গামা এ ডেল এল বাই এল। আচ্ছা, তাহলে ভাই তুমি যদি এখানে লিখে দাও, দেখ খেয়াল করিস, গামা এ ডেল এল বাই এল, এখানে কীভাবে আমার ডিএক্স, তুই একটু নিজেই বলতো, এইটা ধ্রুবক চেঞ্জ হবে না, এইটা ধ্রুবক চেঞ্জ হবে না, এইটা ধ্রুবক চেঞ্জ হবে না, যদি চেঞ্জ না হয় সবাই কীভাবে বাইরে আসবে, যেভাবে বাইরে আসবে। ডিফারেন্সিয়েশন বেসিক্যালি হবে টাকার, ডিফারেন্সিয়েশন বেসিক্যালি হবে ডেল এল এর, ডিফারেন্সিয়েশন বেসিক্যালি হবে কার আপনার ডেল এল এর। তবে যদি ডেল এল এর ডিফারেন্সিয়েশন করিস পাওয়ার এক বাড়বে, ওই পাওয়ার দিয়ে ডিভাইড হবে, এখানে বসাবে কি তুই ভাইয়া, 0 থেকে এল বসাই দিবি। কি বসাই দিবি ভাই তুই, 0 থেকে এলটা বসাই দিবি, কারণ কি ডেল এলটাই তো চেঞ্জ হতে পারে, তাই না, এটা তো আর ফিক্স না, এটা তো ভাই আর ফিক্সড না। আচ্ছা, তাহলে এখন আমি এখানে কি করব, এখন আমি এখানে জাস্ট লিমিটগুলো পুট করে দিব। তাহলে ভাই যদি আমি এখানে লিমিটগুলো পুট করে দিই, ঠিক আছে, লিমিটগুলো যদি ভাই পুট করে দিই, তাহলে ভাই ডেল এলের জায়গায় এল বসবে, গামা এ বাই এল, এখানে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2, তাহলে আমার এখানে কি আসতেছে হাফ গামা এ এল, ঠিক আছে, হাফ গামা এ এল আসতেছে। অথবা তুই চাইলে এটাকে কী বলা যায়, ডেল এলও চাইলে বলা যেতে পারে, ঠিক আছে, ডেল এলও চাইলে বলা যেতে পারে। ওকে, আচ্ছা একটা মিনিট ধরো, পানিটা খেয়ে আসি। তারা বসে পানি খাই, তোমরা এটা করতে থাকো, একটু বসে পানি খাই। ওকে, আসেন। আচ্ছা, তাহলে দেখেন ভাই এখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি ভাইয়া, বিভব শক্তি জানি কেন হয়, বিকৃতি করার জন্যই তো হয়, তাই না, বিকৃতি করার জন্য হয়। আচ্ছা, তাহলে আপনার যখন এটা ভাই শুরুতে এল ছিল, আপনি যখন এটাকে দৈর্ঘ্য চেঞ্জ করলেন, ডেল এল চেঞ্জটা করলেন, ঠিক আছে, এই যে ডেল এল চেঞ্জটা, মানে শুরুতে এখানে ছিল, এখান থেকে আপনি ডেল এল চেঞ্জটা করছেন, ঠিক আছে, এটা আমি চেঞ্জ করে দিই। ধরেন শুরুতে আপনার এতটুকু দৈর্ঘ্য ছিল, আপনি এটাকে এবার ডেল এল পরিমাণ চেঞ্জ করছেন, তো ডেল এলের জন্যই তো কাজ হবে, তাই না। আমি এখানে বলে কি অভ্যাস হয়ে গেছে 0 থেকে এল বসানোর, আমি কী করছি ভাই ডিরেক্ট 0 থেকে এল বসেছি। এখানে আপনি কি ভাই এই এতটুকু পার যে আপনি ভাই প্রসারণ করলেন, এর জন্যই না ভাই কাজ হবে। যদি ভাই এর জন্য কাজ হয়, তাহলে আপনি 0 থেকে তো ভাই ডেল এলই দেবেন। ভাই তুই কাজ করছিস কতটুকু, কাজ মানে কতটুকু তুই সরাইছিস কি 0 থেকে ডেল এল না, কাজের ডেফিনেশন কী ছিল ভাইয়া, ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স, লিমিট বসবে কি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে তুই সরছিস। তাহলে আমি এই পয়েন্ট থেকে, ধরেন আমার এটা কি 0 পয়েন্ট, 0 পয়েন্ট থেকে তুই ডেল এল পরিমাণ সরছিস না, তোর লিমিট কি কোনো দিন 0 থেকে এল আসবে, এল কি সরছে তোর ডেল এল, তাহলে কি আসবে 0 থেকে ডেল এল। জি ভাইয়া, ভাই আপনি তো কাজের ডেফিনেশনে ভুল বসাইছেন, সরি, আসলে অনেকগুলো লেকচার নিতেছে তাই 0 ডেল এল বসাইছিস। আচ্ছা ওকে, তাহলে আপনার এখানে এটা আসবে কীভাবে, আপনার ডেল এল আসবে গামা এ এল। ওকে, দেখেন আমরা সবাই কনস্ট্যান্ট বাইরে যাবে, এখানে আপনার ডেল এল আসবে, জি ভাই ডেল এল আসবে। ওকে, তাহলে আপনার এখান থেকে ডেফিনেশন কি আসলো, এটা আপনার ডেল এল ভাই 0-এর জন্য বসানো যা না বসানো তা, তাহলে আপনার এখান থেকে ডেফিনেশন আসছে হাফ গামা এ এল, এখানে কি ডেল এল স্কোয়ার, ঠিক আছে, এ ডেল এল স্কোয়ার। ওকে, এবার আমরা এই জিনিসটাকে চাইলে অনেকভাবে মডিফাই করতে পারি, বাট ভাই বিভব শক্তি পেয়ে গেছি। এটা খ মার্কের জন্য আসতে পারে যে ভাই প্রমাণ করে দেখাও, প্রমাণটা খুব ইজি, 0 থেকে ডেল এল পর্যন্ত সরাইছো, 0 থেকে ডেল এল ইন্টিগ্রেট করে দিছি, পাওয়ার বাড়াইছো, ভ্যালু বসাইছো, আমার অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এবার কি ভাই এই জিনিসটাই কি ভাই তোমার বিভব শক্তি, এটা কি ভাই তোমার কৃত কাজ বিভব শক্তির মানের সমান, কৃত কাজ বিভব শক্তির ভাই মানের সমান। আর ভাই কৃত কাজের বিভব শক্তি ভাই দুজনই স্কেলার রাশি, সো ডিরেক্ট বলতে পারো ভাই দুইটা ভাই ইকুয়াল। ওকে, এবার
বিভব শক্তির অনেকগুলা ফর্মুলা আছে, ফর্মুলাকে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, ওই তোমার ওখান থেকেই প্রমাণ করা যাবে আর কি। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা ভাই মনে রাখবেন, ঠিক আছে। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন, ঠিক আছে ভাই, এটা একটা মনে রাখবেন, আয়তন এটা একটা মনে রাখবেন। দেন ভাই এটা মনে রাখবেন হাফ ইন্টু এফ ইন্টু ডেল এল। এফ কি ভাইয়া? বাহ্যিক বল, ডেল এল হলো বিকৃতি, মানে কতটুকু সংকোচন বা প্রসারণ হয়েছে। এফ হলো বাহ্যিক বল, ডেল হলো কতটুকু সংকোচন বা প্রসারণ হয়েছে। ওকে, আর ভাই লাস্টে একটা ফর্মুলা যেটা ভাই পাইলাম, এটা মনে রাখা দরকার নেই, এটা বেশি কঠিন, এটা মনে রাখা বেশি কঠিন, বাট উপরে এগুলো মনে রাখলেই হবে। হাফ কামা এ বাই এল, বাট সব আসছে কিন্তু সবাই এখান থেকেই, ঠিক আছে, এ ডেল এল স্কোয়ার, ঠিক আছে। এই সবগুলো ফর্মুলা কি তুমি চাইলে একটা একটাতে চেঞ্জ করতে পারো। কীভাবে চেঞ্জ করতে পারো? ফর্মুলা তোমার একটাই, গামা ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি অথবা এফ এল বাই এ ডেল এল অথবা এফ এল বাই এ ডেল এল। খুব ইম্পর্টেন্ট, খুবই সিম্পল, মনে রাখতে হবে, ঠিক আছে। এফ এল বাই এ ডেল এল অথবা পীড়ন বাই বিকৃতি অথবা পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা রাখি ভাই এই জিনিসটা আপনি বুঝতে পারছেন বা আপনার এই জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার আমি এখানে একক আয়তনে যদি ভাই চাই, তাহলে উপরের টাইপের সবচেয়ে বেশি ইউজ হয়। একক আয়তনে সঞ্চিত শক্তি কত ভাইয়া? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। একক আয়তনে ভাই সঞ্চিত শক্তি কত ভাইয়া? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। একক আয়তনে সঞ্চিত শক্তি কত ভাই আপনার? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তারপর ভাই কাজ রিলেটেড, শক্তি রিলেটেড যা যা ছিল সব কিছু আমরা ডিটেলে কভার করে ফেলছি। চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট, লাস্ট টপিক, তাহলে আমাদের চ্যাপ্টারের মোটামুটি সব কনসেপ্ট শেষ, শুধু আমরা এখন ধা কোশ্চেন প্র্যাকটিস হবে, ঠিক আছে। কি লেখা? পয়জনের অনুপাত যশোর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। জিনিসটা কি? পয়জনের অনুপাত হলো যখন তুমি কোনো একটা দড়িকে বা একটা তারকে বিকৃতি করবা। এখন ধরো তুমি আমাকে ধরে টান দিলা, দেখো মোটা আছি না, দেখবা লম্বা লম্বা মানুষগুলো দেখবা সাইজে মানে পাশে চিকন হয়, পাশে কি হয়? চিকন হয়। আর যারা আমার মতো একটু মোটা সোটা ওরা দেখবা খাটো হয়, যদি আমি অত খাটো না, ঠিক আছে, মাত্র 4 ফুট নয়, আচ্ছা মজা করতেছি। তার মানে কি ভাই সে সাইজে খাটো হবে। ওকে, তার মানে আমার কথা হলো এখান থেকে, তার মানে আমার এখান থেকে আমি কি বলতে পারি যে তোমার ধরো একটা তার আছে, তোমার এখানে একটা কি আছে? তার আছে, তারের ধরো তোমার বিকৃতি ঘটাইলা, বিকৃতি ঘটে ধরো এতটুকু ছিল তার ন্যাচারাল লেন্থ এল, ঠিক আছে। আচ্ছা ধরো ফার্স্টে ন্যাচারাল লেন্থেই রাখো, ধরো এটা তোমার হলো এল, আর ধরো এটার ব্যাসার্ধ দিয়েও বলতে পারো, ব্যাস দিয়েও বলতে পারো, একই কথা। ব্যাস দিয়ে বলো, ব্যাসার্ধ দিয়ে বলো, একই কথা, ঠিক আছে। কেন একই কথা একটু পরে বুঝতে পারবা, কারণ আমরা অনুপাত নেই তো, সো ব্যাস ব্যাসার্ধের অনুপাত একই। ব্যাস নিলাম, ওকে। এখন ধরো তুমি একে বল দিলা, সো বল দেওয়ার জন্য কি হবে? বাহ্যিক বল দিলা। বাহ্যিক বল দেওয়ার জন্য এই বান্দাটা একটু প্রসারিত হবে। যদি প্রসারিত হয়, এখানে এর এতটুকু প্রসারণ হয়েছে কত ভাই? ডেল এল। এর এতটুকু প্রসারণ হয়েছে কত ভাই? ডেল এল। আর শুরুতে এটা ন্যাচারাল লেন্থ ছিল কত বা প্রকৃত দৈর্ঘ্য ছিল কত? এল। এখন দেখেন যখন টান দিবেন অবশ্যই ভাই চিকন হবে, অবশ্যই চিকন হবে, হইতেই হবে। শুরুতে যদি ভাই এটার ব্যাস থাকে ডি, তাহলে ভাই এখন এটার ব্যাস হয়ে গেছে কত, বা ব্যাসে পরিবর্তন ঘটছে কত? ব্যাসে ভাইয়া পরিবর্তন ঘটছে হলো আপনার ভাইয়া এই যে এই গ্যাপটা, ঠিক আছে, এই যে ব্যাসের এই গ্যাপটা পরিবর্তন হয়েছে। তাহলে ভাই গ্যাস বলতেছি, ব্যাসে পরিবর্তন ঘটছে কত ভাই? ডেল ডি। তাহলে আমার এখানে পয়জনের অনুপাত কি? পয়জনের অনুপাত হলো স্থিতিস্থাপক সীমা, অবশ্যই ভাই ইম্পর্টেন্ট, ছিঁড়ে দিলে তো ভাই অনুপাতের মানে আসে না। স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতই হলো পয়জন অনুপাত, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমি কি বলি ভাই? সিগমা ইকুয়ালটা আমরা বলা হয় নেগেটিভ কেন দাইতেছে বলতেছি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। আগে আমরা ফর্মুলা লিখি, দেন আমরা জিজ্ঞেস করবো কেন এটা কেন বের করলো বা দরকারটা কি। পার্শ্ব বিকৃতি তুমি চাইলে লিখতে পারো নেগেটিভ ডেল ডি বাই ডি লিখতে পারো, ডিভাইডেড বাই ডেল এল, ডিভাইডেড বাই ডেল এল বাই এল লিখতে পারো। তুমি চাইলে এখানে ব্যাসের জায়গাতে ব্যাসার্ধও লিখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। ব্যাসের জায়গায় ব্যাসার্ধ লিখতে পারো, সমস্যা নেই, কারণ ব্যাস কি বেসিক্যালি ব্যাস হলো 2 × r, 2 × r 2 × r 2 কাটাকাটি যাবে, একই কথা। তো এবার কথা ভাই
পয়জন অনুপাত দরকারটা কেন পড়লো? পয়জন অনুপাত দরকার পড়ছে, ধরো কারো পয়জনের অনুপাত হলো 0.5, কারো হলো 0.3। তাহলে তুমি এটা দ্বারা কী বুঝবা? তাহলে তুমি এটা দ্বারা এটা বুঝবা যে ধরো তুমি দৈর্ঘ্য বিকৃতি 1 করে দিলা, দৈর্ঘ্য বিকৃতি 1 করে দিলা, আর পার্শ্ব বিকৃতি, কারণ আমরা এভাবেই তো করি, হরকে আমরা 1 করি আর লবকে আমরা ওই ভ্যালুটা দিই। ধরো একটার পয়জন হলো 0.5, একটার পয়জন অনুপাত 0.3। তাহলে কি 0.3টা কি একক দৈর্ঘ্য রয়েছে কত? 0.3। মানে কি তোমাকে 1 মিটার প্রসারণ করছো, ঠিক আছে, ধরো 1 মিটার দৈর্ঘ্য ছিল, 1 মিটার প্রসারণ করছো, তাহলে ওর পাশে পাশে ব্যাসের যে চেঞ্জটা আসছে সেটা আসছে 0.3। আর এক জায়গাতে তুমি সেম 1 মিটার দৈর্ঘ্যে 1 মিটার প্রসারণ করছো, কিন্তু পাশটা ঠাক করে চিকন হয়ে গেছে। কি বললাম? ঠাক করে চিকন হয়ে গেছে। তখন এটার অ্যান্সার আসছে কি হয়তো 0.5। তার মানে যার পয়জনের রেশিও যত বেশি, সেখানে তুমি কি বুঝাতে পারবা? যার পয়জনের রেশিও যত বেশি তাকে তুমি যত লম্বা করবা তত তাড়াতাড়ি চিকন হয়ে যাবে, ওকে লম্বা করলে তত তাড়াতাড়ি চিকন হয়ে যাবে। আর যার পয়জনের অনুপাত যত কম হবে তাকে তুমি লম্বা করলেও তার পাশে সহজে চিকন হবে না। এটা হলো পয়জন অনুপাতের কাজ। কারণ আমাদের বেসিক্যালি ম্যাটেরিয়াল নিয়ে অনেক স্টাডি করতে হয়, সো দেখতে হয় যে আচ্ছা কোথায় দিলে শেপ চেঞ্জ করবে না করবে। তাহলে বলতো কোন জিনিসটা আমাদের রিয়েল লাইফে বেশি দরকার? যার পয়জনের অনুপাত 0-র কাছাকাছি। কেন? কারণ কি? কারণ তুমি যদি ওর উপর কোনো পীড়ন দাও, তুমি যদি ওর দৈর্ঘ্যে কোনো বিকৃতিও ঘটাও, তাহলে ও কোনোভাবেই ওর পার্শ্ব বিকৃতিতে হাত দিতে তোমাকে দিবে না বা চেঞ্জ হবে না, চেঞ্জ হলে খুবই কম। ওকে, আচ্ছা, হয়তো প্রথমবার অনেকে বুঝতে পারলো ভাই পয়জন অনুপাতের কাজ কি। এবার কথা হবে পয়জন অনুপাতের ভ্যালুটা কি, বা আচ্ছা ভ্যালুটা হলো দুইটা আর কি বেসিক্যালি। একটা তোমার হলো -1 থেকে 0.5, এটাকে বলা হয় হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল বা অবাস্তব। কোনটা অবাস্তব? এই পুরা রেঞ্জটা। আর বাস্তব রেঞ্জ হলো, দেখো বাস্তবটা জিজ্ঞাসা করছে, সেটা তোমার 0 থেকে 0.5। এখন তোমার মনে কোশ্চেন আসবে, ভাইয়া -1 কেন বাদ পড়ছে? ভাইয়া -1 কেন বাদ পড়ছে? আচ্ছা চিন্তা করো, তোমার কাছে একটা এরকম ম্যাট আছে, ম্যাটে এরকম জ্বালা কাটা, ঠিক আছে? অথবা তুমি এভাবেই চিন্তা করো, নর্মাল রড দিয়ে চিন্তা করো। তো তোমার কাছে রড আছে, -1 মানে তো বুঝিস তাই না? পার্শ্ব বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি কাটাকাটি যাবে। এখন তোমার কাছে একটা রড আছে, তুমি এটা প্রসারণ করলা। এখন কথা হলো ভাই -1 মানে কি? পার্শ্ব বিকৃতিও পজিটিভ আসতে হবে, দৈর্ঘ্য বিকৃতিও পজিটিভ আসতে হবে। এখন ভাই এখান থেকে দেখাই যাচ্ছে যে তুমি যদি দৈর্ঘ্য লম্বা করো, পাশ কমে যাবে, পাশ কমে যাবে। যদি ভাই কমে যায় তাহলে এখানে নেগেটিভ আসে, বাইরে নেগেটিভ আসে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়। বা যদি বাইরে শুধু নেগেটিভই আসে, মানে ওভারঅল যদি নেগেটিভ আসে, তাহলে অবশ্যই পার্শ্ব বিকৃতি থেকে পজিটিভ হতে হবে। এমন কোনো দড়ি দেখছিস যাকে তুই টান দিছিস ও ভাই নিচেও লম্বা হয়েছে, পাশেও বাড়ছে? এরকম হয় কোনো দিন? ব্যাসার্ধ ব্যাসেও বাড়ছে, দৈর্ঘ্যও বাড়ছে, এটা ভাই পসিবল না। যেহেতু ভাই উপর নিচে দুইটাই আপনার পজিটিভ পসিবল না, তাই -1টাকে আমরা হাইপোথেটিক্যাল কেস বলি। আসলে কি বোঝা গেছে? পয়জন অনুপাত থেকেও ভাই কোশ্চেন আসছে। এখন আমাদের জাস্ট প্রতিটা জিনিস বোঝা হয়ে গেছে, এখন আমাদের কনসেপ্ট বোঝা একদম কমপ্লিট। এখন আমাদের ভ্যালুগুলো নিয়ে ভাই খেলতে হবে। তো আসেন ভাই আমরা খেলা শুরু করি। তাহলে আসেন ভাই আমরা দেখি কতক্ষণ হয়েছে। আচ্ছা, ফার্স্টে ভাই স্থিতিস্থাপকতা। ফার্স্ট কোশ্চেনটা কি লেখা? যে একটা ইস্পাতের তারকে বারবার বাঁকালে উত্তপ্ত হয় কেন? রিডিং পড়ে নিন, বুঝে যাচ্ছে ভাই। তুমি যদি বারবার বাড়াও, আন্তঃআণবিক বলে চেঞ্জেস আসতেছে, ওখানে ভাইয়া গতিশক্তি বাড়তেছে। আর যদি অণুগুলোর মধ্যে যদি ভাইয়া গতিশক্তি বাড়ে, ওটা কি ভাই তোমার তাপ শক্তিতে যায় রূপান্তর হয়ে যায়। সব শক্তি কোনো না কোনো শক্তিতে রূপান্তর হয়, এটাই দেখবে এই কথাতে লেখা আছে। জাস্ট একটা রিডিং পড়ে নিন। পদার্থের মধ্যে স্থিতিস্থাপকতা ধর্ম সৃষ্টির কারণটা কি ভাই জানোই? কেন হয় ভাই? আন্তঃআণবিক বলের জন্য হয়। তুমি যদি অণুকে ডিস্টার্ব করো, আন্তঃআণবিক দূরত্ব যদি কোনো কারণে চেঞ্জ করো, আকর্ষণ বল সৃষ্টি হবে। আর আকর্ষণ বল যদি সৃষ্টি হয়, ও তার আগের অবস্থা ফিরে পেতে যাবে। এই ফিরে পেতে চাওয়ার ধর্মকে বলে স্থিতিস্থাপকতা ধর্ম। তাহলে পুরাটার কালপিটকে, পুরা জিনিসটার মেইন কালপিট হলো আন্তঃআণবিক বল। সব আমরা ভাই অলরেডি পড়ে আসছি, তাই এখানে খ আলাদা করে পড়তে হবে না। রাবারের চেয়ে স্টিল বেশি স্থিতিস্থাপক কেন? স্থিতিস্থাপক মানে বুঝছিস আগে আসা টেন্ডেন্সি, বুঝাই যাচ্ছে ভাইয়া? আগে আসা টেন্ডেন্সি বা প্রত্যয়নী বল ইকুয়াল টু বাহ্যিক বল। তুই নিজেই চিন্তা কর, রাবার আর স্টিলের মধ্যে কারে বাঁকাইতে বেশি শক্তি দেওয়া লাগবে? স্টিলকে। যদি স্টিলকে বাহ্যিক বল বেশি দিতে হয়, তাহলে স্টিলের প্রত্যয়নী বল বেশি। আর যদি স্টিলের প্রত্যয়নী বল বেশি হয়, তাহলে স্টিলের স্থিতিস্থাপকতাও বেশি। এই জিনিসটাই এখানে লিখে দিচ্ছে। ওকে, আমরা আগে বুঝতাম কি স্থিতিস্থাপকতা মানে কি? যারা যত ইজিলি মানে নরম করা যায়, মানে গলায় পড়তেছে এমন কিছু না।
স্থিতিস্থাপকতা মানে হলো তার ফিরে পাওয়ার টেন্ডেন্সি, ঠিক আছে। আচ্ছা, একটা বস্তু স্থিতিস্থাপক ক্লান্তি সৃষ্টি হওয়ার কারণ কি বলছিলাম, ক্রমাগত হ্রাস বৃদ্ধি তুমি যদি করো আন্তঃনামিক বল দুর্বল হয়ে যায়। তালের প্রসারণে বিভব শক্তি সঞ্চিত হয়, এটা আমরা অলরেডি প্রমাণ করে আসছি। পয়জন অনুপাত, এই সূত্রটা ব্যাখ্যা করো। সিম্পল, জাস্ট ডেফিনেশন লিখবা, যেটা ভাই বলছি আলাদা আলাদা করে পরিচয়গুলো নিয়ে ভাগ করে দিবা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়জন অনুপাত প্রযুক্ত পীড়নের উপর নির্ভর করে না কেন? আচ্ছা ভাই, এটা তো টোটালি একটা ম্যাটেরিয়ালের কিসের উপর ডিপেন্ড করে? উপাদানের উপর। আর উপাদান ডিপেন্ড করে কিসের উপর? আন্তঃনামিক বলের উপর, ঠিক আছে। বজন মানে কি? বিকৃতি তো, তাই না? সেটাকে এক একটা গায়ে ফিক্স করা। তো মনে রাখবেন পয়জন অনুপাত শুধুমাত্র ভাই ডিপেন্ড করে একটা জিনিসের উপর, সেটা কি আপনার বস্তুর উপাদানের উপর, ঠিক আছে। কনসেপ্ট আমরা তো স্মুথভাবে পড়ছি, যা আমাদের এখানে আর ক পড়তে হচ্ছে না। স্প্রিং তৈরিতে উপাদান হিসেবে তামা ও ইস্পাতের মধ্যে তুমি কোনটা বেশি কার্যকর পাবা? সিম্পল ভাই, আমাদের তামার ইস্পাতের মধ্যে যার ভাইয়া গামা বেশি হবে, যার ভাইয়া গামা বেশি হবে, ঠিক আছে। আর তুমি সবাই জানে ভাইয়া তামার গামা বেশি। তামার যদি গামা বেশি হয় প্রত্যানী বল বেশি, আর প্রত্যানী বল বাহ্যিক বলের সমান, মানে কি বাহ্যিক বল বেশি দিতে হবে তুমি যদি ওকে বিকৃত করতে চাও। ভাই পুরো প্রমাণটা আমরা করে আসছি, যদি ভাই এটা একবারও আসে নাই। দেখেন ফার্স্ট কোশ্চেন এমসিকিউ, কোনটি পদার্থের সাধারণ ধর্ম স্থিতিস্থাপকতা? জি ভাই এটা জানি। নেক্সট, নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক? ভাইয়া কাজ তো হবে না, রাবার, তামা, কাঠ, তামা। আচ্ছা, মানে মুদ্রা কথা ভাই, যারা বাঁকাইতে শক্তি বেশি দেওয়া লাগবে। যেসব বস্তু স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন, তাদের বলা হয় কি ভাইয়া? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, বিভিন্ন বলছে, তাই না? কি বলছে? যেসব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন, মানে একটা সময় একটা জিনিস দেখাচ্ছে, তাহলে ভাই এটা আপনার হবে অসমদিকবর্তী বস্তু, ঠিক আছে। কারণ ভাই বাকিগুলো তো হবে না আর কি। প্রযুক্ত বল অপসারণের পরও যদি বিকৃত বস্তু বিকৃতি অবস্থা সম্পূর্ণ ধরে রাখে, তবে বস্তুটাকে কি বলে? কি বলতে? কথাটা খুব ভালোভাবে পড়ো। প্রযুক্ত বল মানে একটু চিন্তা করলেই হবে। প্রযুক্ত বল অপসারণের পরেও যদি একটা বিকৃত হওয়া বস্তু বিকৃত অবস্থায় সম্পূর্ণভাবে ধরে রাখে, মানে কি আগের অবস্থায় আসতে পারতেছে না, তার মানে কি ভাই আনফর্চুনেটলি তুমি তাকে স্থিতিস্থাপক সীমার বেশি বল দিয়ে ফেলছো। তাহলে ভাই যদি বেশি দাও তাহলে কি বলে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হবে না ভাই? হবে না। পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু, নমনীয় বস্তু, ধীর বস্তু। কী হবে বলেন ভাইয়া? নমনীয় বস্তু, নরম হয়ে গেছে, ঠিক আছে। শেপের পার্মানেন্ট চেঞ্জ চলে আসছে। স্থিতিস্থাপক সীমার নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা হয়? দেখেন কি বলছিলাম, সীমা মানে কি ভাই? ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তার মানে কি ভাই? প্রযুক্ত বল দিয়ে। সীমা কি? ম্যাক্সিমাম ফোর্স। আচ্ছা, একটা কোশ্চেন আসছে, আসেন ভাই কোশ্চেনটার অ্যান্সার দিই, ঠিক আছে। একটা কোশ্চেন আসছে, কোশ্চেনের অ্যান্সার দিই। ওকে, দুইটা রড আমার এখানে দেওয়া আছে, রড নাম্বার 1, রড নাম্বার 2। রড নাম্বার 1-এর কী ভাই? তোমার এখানে গামা 1 আছে, L1 আছে, R1 আছে, গামা 2 আছে, L2 আছে, R2 আছে। ওকে, কোশ্চেনটা কীভাবে করবো দেখেন। দুটোই এম ভরের বস্তু, ΔL1 বাই ΔL2, ঠিক আছে। ΔL1 বাই ΔL2। ওকে, আচ্ছা, প্রথম কথা ভাই, কোশ্চেনে অ্যাপ্রোচ কীভাবে করবো? অ্যাপ্রোচ সবসময় দেখবা, যদি কখনো দেখো কোশ্চেনে একজন যদি দেখো গামা, গামা দেখলেই বুঝবা তোমাকে এখানে চোখ বন্ধ করে গামার ফর্মুলা বসাইতে হবে। চোখ বন্ধ করে কিসের ফর্মুলা বসাইতে হবে? গামার ফর্মুলা বসাইতে হবে। তাহলে আমি এখানে গামার ফর্মুলা বসাই দেবো, FL ডিভাইডেড বাই AΔL, FL ডিভাইডেড বাই AΔL। আচ্ছা, এবার আমাকে জাস্ট এখানে ভ্যালু পুট করতে হবে। এবার আমাকে এখানে জাস্ট ভ্যালু পুট করতে হবে। দেখেন এইটা হলো কীভাবে? আমার গামা 1 ভর, এখানে এম ভর না, নিচে কীভাবে? আমার mg, আর mg কীভাবে? আমার f। এখানেও ভর আমার f দিয়ে দিছে, তার মানে ভাই নিচে কত? আমার mg, এটা কি আমার f, তাই না? এটি আমার ওজন বল f। তার মানে আমার এখানে f আমার একই। দেখেন দৈর্ঘ্য দিয়ে দিছে, প্রকৃত দৈর্ঘ্য ΔL, L1 দিয়ে দাও। এ তোমাকে বলে দিচ্ছে R1। এখন বুঝ, যদি এটা একটা তার হয়, যদি নাও বলে দেয় তাও বুঝতে হবে তার। এখন একটা তারের ক্ষেত্রফল কত হয় ভাইয়া? যদি আর থাকে ভাই ক্ষেত্রফল হয় πr²। ক্ষেত্রফল হয় কি ভাইয়া? πr²। তাহলে এখানে কী হবে? πr1²। আর এখানে আমার আসবে কি ভাইয়া? ΔL। এখানে আমার আসবে কি ভাইয়া? ΔL। কী আসবে ভাইয়া? ΔL1 আসবে, ΔL1 আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমার ΔL1 আমার কি আসতেছে? FL1 ডিভাইডেড বাই πr1²। আর এখানে কী ভাই? গামা 1। এটা কী ভাই? আমার গামা 1। এটা কী ভাই? আমার গামা 1, ঠিক আছে। জি ভাই, গামা 1। ওকে, এবার আমি এখানে আসি। ভাগই তো দিতে হবে, তাই না? যদি ভাগ দিতে হয় এখান থেকে ডিরেক্ট এটা দেখে ভাই ভ্যালুগুলো বসাই দেয় না। একটু চালাক হইতে হবে রে, চালাক না হলে সমস্যা।
বসাই দে এফ এল টু ওই দেখ আর টু দেওয়া পাই আর টু গামা দেওয়া গামা টু হয়ে গেছে। জেনারেলি তোমার বোর্ডে যে কোশ্চেন আসবে, বোর্ড কোশ্চেনে করবে কি, দুইটা তার দিবে, এর গামা এত, এর দৈর্ঘ্য এত, আর মুথার মুথা দিয়ে লাস্টে করবে কি, যে কোনো দুইটার অনুপাত চাবে। সিম্পল, ঠিক আছে? দেখবা এরপরে পেজে আমরা কোশ্চেন করব। তাহলে এখান থেকে আমি del 1 বাই del 2 কি লিখতে পারি? এখান থেকে del 1 বাই del 2 তুমি লিখতে পারো, ভাগ করে দিবা। যদি ভাগ করে দাও তাহলে দেখেন প্রথম জিনিস এফ এর সাথে এফ কাটাকাটি যাবে, এফ এর সাথে এফ কাটাকাটি যাবে, পুরোটাই লিখে একটা কাজ করি, L1 বাই পাই R1 স্কোয়ার গামা 1 নিচে হলে FL2 ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার গামা 2। এখন যা সিম্পলিফাই করেন, এফ এফ কাটাকাটি, L2 এটা এদিকে যাবে, এটা একদম উপরে উঠবে, L1 পাই R2 স্কোয়ার গামা 2 নিচে আসবে, উপরে আসবে পাই R1 স্কোয়ার গামা 1 L2 শেষ। তাহলে আপনার এখানে del 1 বাই del L2 ভ্যালুটা চলে আসছে। জাস্ট কিছু না, দুইটা ইকুয়েশন লিখছি, দুইটা ইকুয়েশন লিখে ভ্যালু করছি, ঠান্ডা মাথাতে পুট করে ভাই আমার অ্যান্সার চলে আসছে। এখন ধরো যদি এটা ম্যাথ দিত, ম্যাথে কী করতো, এই সবার ভ্যালু থাকতো, ঠান্ডা মাথাতে ক্যালকুলেটারে বসায়ে একদম পারফেক্ট অ্যান্সারটা করে দিয়ে আসলেই পরীক্ষাতে ভাই ফুল মার্ক নিয়ে আসতাম। তো আসেন ভাই একটা কোশ্চেন দিছে, কোশ্চেন আশা রেখে আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না দেখতে, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেন দেখা যাচ্ছে, আসেন কোশ্চেনটা পড়ি। কী লেখা? একটা পরীক্ষণে 1 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুটা তার একটি ধীর অবলম্বন থেকে ঝুলানো হয়েছে। সবসময় মনে রাখবা কোশ্চেন করার টেকনিক কি, ফার্স্ট উদ্দীপক পড়া না, উদ্দীপক পড়া টাইম ওয়েস্ট, উদ্দীপক পড়া পুরাই টাইম ওয়েস্ট। ফার্স্ট উদ্দীপক পড়বো না, আমি যেমন বললাম এটা ভুল অ্যাপ্রোচ। সবার আগে পড়বা কোশ্চেন, দেখো কোশ্চেন পড়ো। উদ্দীপকের কোন তারটার ভার বহনের সক্ষমতা বেশি? এখন তোমাকে আগে বুঝতে হবে হোয়াট ইজ ভার বহনের সক্ষমতা। যদি এইটা না বুঝো কোশ্চেন উপরে যাওয়ার লাভই নেই। ভাইয়া ভার বহনের সক্ষমতা মানে বুঝিস? আচ্ছা, ভার বহন মানে এটা বাহ্যিক বলের কথা বলছে, তাই না? মানে কে বেশি বাহ্যিক বল সক্ষমতা, মানে কে বেশি বাহ্যিক বল সহ্য করতে পারবে। কি লেখা? ভার বহনের সক্ষমতা বেশি মানে কি, কে বেশি বাহ্যিক বল সহ্য করতে পারবে। আচ্ছা, বাহ্যিক বল সহ্য করতে পারবে এটা জানি কার সাথে রিলেটেড? ভাইয়া গামার সাথে রিলেটেড। যার গামা যত বেশি তার প্রত্যয়নী বল তত বেশি, তার মানে তার বাহ্যিক বল সহ্য করার ক্ষমতাও বেশি। তার মানে আসলে এখানে ভার বহনের সক্ষমতা দিয়ে বোঝাচ্ছে তোমাকে। এখানে আসলে কোশ্চেনে জিজ্ঞেস করছে, কোশ্চেনটা আবার পর, উদ্দীপকের কোন তারটার গামা বেশি হবে, কিন্তু এই জিনিসটাই তোমাকে বাংলা কথা দিয়ে পুরো মেরে দিছে, ঠিক আছে? তাই ভাই বাংলা কথা আগে শিখেন। যদি বাংলা কথা না পারতেন, আমি জীবনে আপনি কোশ্চেন পারতেনই না। আপনি ভার দেখেই ভাবতেন ও আচ্ছা বলের ইস্যু চাইছে না কী চাইছে, মাথায় কাজ করতো না। তাহলে ভাই কোশ্চেনে কী চাইছে? কোশ্চেনে চাইছে কার গামা বেশি। তাহলে ভাই দুইটা উদ্দীপক দেওয়া, দুইটার গামা লিখতে হবে। ম্যাথ ভাইয়া শুরু করে দেন। এখানে লিখবেন গামা 1, এখানে লিখবেন গামা 2, আবার কী ভাই ভাগ করে কম্পেয়ার করবেন। লেখেন সবাই গামা 1। একটা পরীক্ষানে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের পেয়ে গেছি। ফার্স্ট আমি একটা একটা করে ধরবো। L1 পেয়ে গেছি। ভিন্ন উপাদানের দুটি তার সরি এটা ব্যাসার্ধ, ভাই মনে আছে না ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বের করে কেমনি? হ্যাঁ ভাই কিছুক্ষণ আগেই করছেন। তার দুটির দৈর্ঘ্য অভিন্ন, মানে ভাই ভাগ দিতেই হবে। তারপরে এটার এল যা, এটারও এল তা, দুইটাকে এল এল বললাম। তার দুটিতে একই ভর ঝুলানো হলে মানে কি, একই ভর ঝুলানো হলে মানে কি, এটারও এফ যা, এটারও এফ তা। দ্বিতীয় তারটার দৈর্ঘ্য বৃদ্ধি, দেখো দ্বিতীয় তারটার দৈর্ঘ্য বিকৃতি মানে কি del L2 প্রথম তারটার দৈর্ঘ্য বিকৃতির অর্ধেক হবে। তার মানে কি প্রথম তারটার দৈর্ঘ্য বিকৃতি ধরো del 1 বললাম, ওর অর্ধেক। এটাই তো বলছে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বিকৃতি প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতির অর্ধেক হবে। ডিকোড হয়ে গিয়েছে ভাই প্রজনন পথ। আরে বা ভয় পেয়ে গেছে। ওকে,
কতক্ষণ হয়েছে? ঠিক আছে, আসেন তাহলে ভাই আমি এখন গামা 1p কিছু ফর্মুলা লেখা শুরু করে দেন ভাই। ফর্মুলা কি? FL, এফ ভাই দুই জায়গায় এফ সেম, ভাই এল দুই জায়গায় আপনার এল সেম, তারপর ভাই এ আলাদা। দেখেন পাই R1 স্কোয়ার না, R1 স্কোয়ার, R1 কত? 1 সেন্টিমিটার। ভাইয়া আপনি কারটা বেশি যেহেতু হবে, আপনি দুইটার তো ভাই গামা ভাগ করবেন, বুঝছো? গামা ভাগ করবেন। যদি গামা ভাগই করেন, একক পরিবর্তন করে তো কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ ওখানের সেন্টিমিটার এখানের সেন্টিমিটার কাটাকাটি যাবে। যদি কখনো ভাগ করতে হয় কখনো ভাই চেঞ্জ করবে না। তাহলে আমি এটাকে সেন্টিমিটারে রেখে দিলাম। তাহলে R1 কত? 1 স্কোয়ার। আমি একটা লাইন স্কিপ করলাম, আশা রাখি কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা ডেল এল কত? আচ্ছা ওই দেখেন আমার ডেল 1, ওই যে দেখেন ডেল 1। ভাই এখান থেকে আপনি কী পাবেন? ডেল এন 1 কত? আর ডেল 1 হলো 2 ডেল এল 2, 2 ডেল এল 2। তাহলে ভাই কত হবে? 2 ডেল এল 2, 2 ডেল এল 2 পেয়ে গেছি। গামা 2, গামা 1, ওকে গামা 2তে আসি। এফ একই, এল একই, ঝামেলা হলো নিচের কম্পার্টমেন্টে, এই R2 পেয়ে গেছি। R2 কত ভাই? পাই 3 স্কোয়ার। এই যে ভাই ডেল এল 2 কত? ভাই এখানে আপনার ডেল এল 2 হইলো ভাই, যেহেতু আপনি এখানে এল 1কে ভাই চেঞ্জ করছেন, তাহলে ভাই এখানে ডেল এল 2কে ডেল এল 2ই রেখে দেন। যেহেতু আপনি এখানে ডেল 1কে চেঞ্জ করছেন, তাহলে ভাই এখানে ডেল এল 2কে ডেল এল 2ই রেখে দেন। আচ্ছা এবার আমার এখানে ফাইনাল স্টেপ গামা 1 বাই গামা 2 করতে হবে। দেখেন ভালো করে খেয়াল করেন, এফএল কাটাকাটি খেয়াল করছিস? এই এফএল কাটাকাটি খেয়াল কর। এফএল বাই সামথিং, এফএল বাই সামথিং, এফএল কাটাকাটি। এই যে এইটার হরটা নিচে চলে যাবে, আর এই বান্দার যে হর যেটা একদম নিচে ছিল ওইটা উপরে আসবে। আবার বলি, এইটার হরটা নিচে চলে আসবে এবং এইটার হরটা যেটা সবচেয়ে নিচে ছিল ওইটা উপরে আসবে। তাহলে আমি একটু বুদ্ধি খাটাই, এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক না রে পাগলা, ব্যস্তানুপাতিক সম্পর্ক না। যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় আমি ডিরেক্ট এই জিনিসটাকে এখানে লিখলাম পাই 3 স্কোয়ার ডেল এল 2, আর এখানে লিখলাম পাই 1 স্কোয়ার 2 ডেল এল 2। আমি একদম আরামসে করাইছি, হ্যাঁ, এতে কোনো সমস্যা নয়। দেখেন পাই পাই কাটাকাটি, 3 3 9, এখানে আপনার হলো 1 ডেল এল 2 কাটাকাটি, দেখেন 9/2 আসছে। মানে গামা 1 ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 9/2 গামা 2। তাহলে ভাই নিজেই বলেন যে এর মধ্যে গামাটা কার বেশি? তারপরে ভাইয়া উদ্দীপকের কোন তারটার ভার বহনের সক্ষমতা বেশি? প্রথম তারের। কারণ কি ভাই? প্রথম তারের গামা বেশি, প্রথম তারের গামা বেশি। সুইট একটা কোশ্চেন, সিম্পল একটা কোশ্চেন, ফর্মুলা একদম ধীরে সুস্থে বুঝতে হবে। এখানে কোশ্চেন আমরা কি কি শিখছি, কি কি লার্নিং আমরা শিখছি, সেই লার্নিংগুলো ভাই দেখেন। সবার আগে ভাই স্টেপ নম্বর 1-এ আমরা যেটা শিখছি সেটা কি? আগে কোশ্চেন পড়ো, উদ্দীপক না, ঠিক আছে? কোশ্চেন আগে, উদ্দীপক না, উদ্দীপক পড়বা না, ঠিক আছে? স্টেপ 2-তে হলো তুমি কেয়ারফুলি ডাটাগুলো নিছো, ঠিক আছে? কেয়ারফুল থাকতে হবে। আর ভাই স্টেপ নাম্বার 3 শিখছি অনুপাতের ক্ষেত্রে একক চেঞ্জ করতে হয় না, ঠিক আছে? অনুপাতের ক্ষেত্রে নো ইউনিট চেঞ্জ বা এককের কোনো পরিবর্তন করতে হয় না। তো এই কথাগুলো আমরা এই জিনিসটাতে শিখছি, তো কথাগুলো আমি লিখে দিলাম আর কি। আচ্ছা বিকৃতি আর পীড়নে আসি। বিকৃতি ভাইয়া পড়া হয়েছে, পীড়ন ভাইয়া পড়ছি, অসহপীড়ন পড়ছি। অসহপীড়ন 4.5 × 10⁷ নিউটন পার মিটার স্কয়ার, যেভাবে পারবো। একক ক্ষেত্রফলের উপরে পীড়ন বিকৃতির বিভিন্ন তারের ব্যাখ্যা করো, এটা একটু বলে দিই। দেখেন একটা জিনিসকে ভাই আপনার এখানে করা হয়েছে কি, যে এটা লাগবে না, এটা লাগবে না, এটা আমি বাদ দিয়ে দিই। এটা আমাদের যেহেতু বইয়ে গ্রাফটা দেওয়া নেই, বইয়ে গ্রাফ দেওয়া থাকলে পড়া যেত, ঠিক আছে? আচ্ছা কোনো বস্তুর একক মাত্রা পরিবর্তনকে বিকৃতি বলে। দেখেন সিম্পল কোশ্চেন, 2 মিটার দৈর্ঘ্য দেওয়া তারের ভিত্তি দেওয়া, তারটা দৈর্ঘ্য বিকৃতি বের করতে বলছে। বলেন পারবেন না? না করে দিব। আচ্ছা সামনে করবো, সামনে আমাদের বিকৃতি কোশ্চেন পাবো, ঠিক আছে? ওখানে করবো না। এই যে এটা করে আসেন, আগের দুইটার মতো এটা কোশ্চেন, ঠিক আছে? একটা কোশ্চেন করলেই হবে, সবগুলো করতে হবে না। দেখেন কি লেখা, কোনো বস্তুর আদি মাত্রা এক্স, বল প্রযুক্ত হওয়ার পর মাত্রা হয়েছে ওয়াই, বিকৃতি কত? বিকৃতি কি ভাই? বিকৃতি মানে হলো ভাই চেঞ্জ বাই অরিজিনাল। এখানে ভাই অরিজিনাল কোনটা? এটা নিচে কত ভাই? এক্স বসবে, পার্থক্য কত ভাই? এক্স মাইনাস ওয়াই। অসহপীড়ন
পীড়ন মানে কি এফ বাই এ কার উপর ভাই ডিপেন্ড করবে ক্ষেত্রফলের উপরে আচ্ছা এবার এখানে একটা কোশ্চেন আসছে আসলে কোশ্চেনটা সলভ করি কোনো তাড়াহুড়ো লাগতেছে না তো একদম ধীরে ধীরে পড়াচ্ছি হ্যাঁ আপনারা মোটামুটি আগের 3টা ক্লাসে ভালোই প্যারা খেয়েছেন আমি দেখলাম তো আপনাদের জন্যই করা কি লেখা গামা দেওয়া এফ বল প্রয়োগ করছো x% বৃদ্ধি পাইছে গামা দেওয়া এফ বল প্রয়োগ করছো x% বৃদ্ধি পাইছে প্রশ্নতে বলছে পীড়ন কত ভাই আপনি কিছুক্ষণ আগে বললেন যদি কখনো কোশ্চেনে তুমি কোথাও গামা দেখো চোখ বন্ধ করে গামার ফর্মুলা বসায় দাও কোথাও যদি গামা দেখো চোখ বন্ধ করে গামার ফর্মুলা বসায় দাও গামা ইজ ইকুয়াল টু FL ডিভাইডেড বাই 8LL ভাই কোশ্চেনে গামা দেওয়া আছে বিকৃতি দেওয়া এটা দেখো x% বৃদ্ধি পায় যদি কোথাও এরকম দেখো 3% বৃদ্ধি পায় 4% বৃদ্ধি পায় 5% বৃদ্ধি পায় সোজা বাংলা ভাষায় x% হলো কত এই x%ই হলো আমার del L বাই L এটাই তো পার্সেন্টেজ বোঝায় যে অরিজিনাল ভাবে কতটুকু চেঞ্জ হচ্ছে এটাই আপনার x%। আচ্ছা তার মানে আমার এই এফ বাই এ এই জিনিসটাই কত হবে আপনার পীড়ন এটাই কি হবে আপনার পীড়ন আর আমি এলটাকে যদি নিচে নামাই এলটাকে নিচে নামালে আমি কী পাবো ভাই x% পাবো x% পাবো তাহলে আমার এখান থেকে পীড়ন কি আসতেছে আমার এখান থেকে পীড়ন আসতেছে গামা ইন্টু x%। কি আসতেছে ভাই পীড়ন গামা ইন্টু x%। ভাই এটা একদম ইজি ছিল এখন জাস্ট তোমাকে ভ্যালু যদি দিয়ে দেয় সেম ওই গামা নিয়ে নাচানাচি করা লাগতেছে ভ্যালু দিলে তুমি ভাই থামধুম বসাই দিবা আসো করি একটা তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে দেখো এতটুকু কথাই এনাফ ফর্মুলা কি বসবে তা বোঝার জন্য ইয়াং এর গুণাঙ্ক লিখে দেন গামা ইজ ইকুয়াল টু FL ডিভাইডেড বাই A del L গামা কত 2 ইন্টু 10⁻11 তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে দেখছো কিছুক্ষণ আগে বলছি না যত পার্সেন্টই থাকুক 15% বলছে না ভাই 15% মানে জানিস তো ভাই 15/100 মানে হলো 0.15 তারপরে এখানে del L বাই L এটার ভ্যালু কত আসবে 0.15 কত আসবে 0.15 কি বলছে ভাই পীড়ন কত সেম ভাই এক্স্যাক্ট আগের কোশ্চেন ওই দেখো গামার সাথে x% মাল্টিপ্লাই হয়েছিল গামার সাথে x% মাল্টিপ্লাই হবে আচ্ছা তাহলে ভাই এখান থেকে পীড়ন এটার জন্য তো ক্যালকুলেটরের দরকার নাই কাটাকাটি করলে আসবে কত হবে 9 15 দুগুণা 30 10 ওদিকে সরাই দাও তাহলে কত আসবে দেখো এই শূন্যকে এদিকে সরাই দাও শূন্যকে এদিকে সরাইলে 10⁻10 শূন্যকে এদিকে সরাইলে 10⁻10 আচ্ছা এক তো ভাই বুঝতেই পারতেছো এফ মানে নিউটন এটা কত মিটার স্কয়ার এটাও দৈর্ঘ্য কোনো ভাই যায় আসে না এটা কত ভাই নিউটন পার মিটার স্কয়ার হবে আচ্ছা 3 ইন্টু 10⁻10 কোথাও কি ভুল করছি ঠিকই করছে এটাই হবে দেখেন সবগুলো আমার 11 দেওয়া ফোনে বোঝা যায় আচ্ছা 10⁻10 হবে একটু চেক করে নিস আমার কথা ভুল আছে কিনা আমি আসলে ভুল দেখতেছি না চেক করে নিন নেভার মাইন্ড ওদেরও ভুল হতে পারে ক্ষেত্রফল দেওয়া ভর দেওয়া পীড়ন mg/a হ্যাঁ ভাই এটা পারবো আগেই করছেন আচ্ছা এটা করি আসুন বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ক্ষেত্রফল ট্রায়াঙ্গেল অফ OAB এর নির্দেশ কি করে আচ্ছা কোথায় ভাই এটা জানি কি আগে বলে এর ক্ষেত্রফলটা কি ভাই এটার ক্ষেত্রফল হলো ত্রিভুজ এটা কি ভাই ত্রিভুজ আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি কারো কথা মনে পড়ে একক আয়তনে সঞ্চিত এটা কি ছিল বলুন তো U/V ছিল
একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা করার দরকার আছে নাকি তোরাই দেখ। সমান দৈর্ঘ্যের 3টা তার বলছে, পীড়ন দিছে, বিকৃতি দিছে, বি তারের দৈর্ঘ্য বিকৃতি দিয়েছে। কেমন কোশ্চেন ভাই এটা, খুবই লেম ছিল। আচ্ছা কি বলছে ভাইয়া, পীড়ন চেয়েছে তাই না? পীড়ন মানে কি বলতো, এফ বাই এই হবে। ওই যে দেখ এফ দেখছিস 12G, আর ওই যে দেখ ক্ষেত্রফল কোথায়, ওই যে 2 বর্গ মিলিলিটার বস্তু ছেড়ে ক্ষেত্রফল করার দরকার আছে, ওই দেখ এফ এম জি, এই যে। না ভাই দরকার নেই, বাদ দেন। যেটা আসলেই করার দরকার সেটা করাই দেবো, সমস্যা নেই। কিন্তন বিকৃতি ভাই দেখেন এই ডেফিনেশনটা একটু কঠিন, তাই পড়ে দিচ্ছি আমি। বাহ্যিক বলের ক্রিয়ায় বস্তুর আয়তন অপরিবর্তিত রেখে কেবল আকৃতির পরিবর্তন হলে, শুধু আকৃতির পরিবর্তন হবে, সৃষ্ট বিকৃতিতে তথা একক দূরত্বে অবস্থিত 2 তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণকে ক্রিন্তন বা মোচড় বলা হয়। এই জিনিসটি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা বললাম একক দূরত্বে 2 তলের মধ্যবর্তী যে আপেক্ষিক দূরত্ব বা যে আপেক্ষিক সরণ হয় সেটা কি বলা হয়, ক্রিন্তন পীড়ন। ইয়াং গুণাঙ্ক তো ভাই বলছি আমি, সংক্রমতা বলছি, প্রজনন অনুপাত ভাই বলছি। তাপমাত্রা বাড়লে এই যে জিনিসটা দাও ভাই, এটা কমপ্লিটলি ভুল। তাপমাত্রা বাড়লে ভাই কি হয়, তাপমাত্রা বাড়লে ভাইয়া আন্তঃআণবিক যে বলটা সেটা কমে যায়। আর যদি ভাই আন্তঃআণবিক বল কমে তাহলে ভাই আপনার প্রত্যয়নী বল কমে, আর যদি ভাই প্রত্যয়নী বল কমে তাহলে ভাই আপনার গামা কমে যায়, এটা হলো মেইন কারণ, ঠিক আছে। দেখ স্থিতিস্থাপক বিভব শক্তি 50 জুল বলতে জাস্ট তুই এটা ডেফিনেশনটা লিখে দিস, বলে দিস, তাইলেই হবে। এই যে জিনিস আছে দেখেন ভাই, ইয়াং গুণাঙ্ক এটার উপর ডিপেন্ড করে, ইয়াং গুণাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে, আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক দূরত্ব। তো পীড়ন বিকৃতি ভাই এগুলো তো ননসেন্স, ঠিক আছে। আচ্ছা পীড়ন বিকৃতি সমানুপাতিক, এটা কার ল, এটা হুকসের ল। বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? আচ্ছা কি লিখছে, বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? কৃতকাজ কি হবে, প্রয়োজন অনুপাত হবে, একক আয়তন বিভব শক্তি হবে না ভাই, একক আয়তন বিভব শক্তি ক্ষেত্রফল, তাহলে এটা কি আপনার স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওকে আচ্ছা ভাই, ওই কি নির্দেশ করতেছে, পীড়ন বিকৃতির সমানুপাতিক। আর যদি ভাই পীড়ন বিকৃতির সমানুপাতিক হয় তারপরে ভাই ঢালটা কি ভাই, ইয়াং গুণাঙ্ক। ঢাল মানে তো বুঝিস, জি ভাই ওয়াই বাই এক্স, ওয়াই কত পীড়ন, এক্স কত বিকৃতি। একটা সম্পূর্ণ ধীর বস্তুর ইয়াং গুণাঙ্ক কি হবে, ইনফিনিটি। এই জিনিসটা খুব ডিপ একটা মিনিং আছে, আপনি বুঝছেন কিনা জানি না, আমি একটু বুঝাই দিই। একটা ধীর বস্তুর ইয়াং গুণাঙ্ক কি, ধীর বস্তু মানে বুঝিস একটা পারফেক্ট সলিড বলতে বোঝায় যে যত প্যারাই আসুক, যত যাই আসুক, ওর কোনো চেঞ্জ হবে না। তোদের ভাই লাইফে এই পুরা ধীর বস্তুর মতো হইতে হবে, একটা পারফেক্ট বা একটা পিওর রিজিড বডি হইতে হবে, যাকে তুই যতই পীড়ন দেস না কেন, যতই ব্যথা দেস না কেন, ওর কোনো পরিবর্তন হয় না, ওর কাজটা কোনো কোশ্চেন ছাড়া করে যায়। এবং তোমাদের কী ভাই করতে হবে না, তো যত যাই আসুক, মন খারাপ থাকুক, মন ভালো থাকুক, এইটা হোক সেটা হোক, যাই হোক না কেন, তোমাকে ভাই পড়ার কাজটা একদম বিন্দাস হবে ভাই, পড়ে যেতেই হবে, ঠিক আছে। এর বাইরে ভাই কোনো কিছু করা যাবে না, ঠিক আছে। আচ্ছা সেখানে কী ভাই ব্যাপারটা একই রকম, যে একটা সম্পূর্ণ ধীর বস্তুর উপর ইয়াং গুণাঙ্ক কী ভাই, ইনফিনিটি। কেন, তার কারণ হলো ইয়াং গুণাঙ্কের ফর্মুলা কী ভাই, গামা পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। যদি একটা পারফেক্ট রিজিড বডি হয়, তুমি ওর এক চুলও বাঁকা করতে পারবে না, মানে কি ভাই, তার কোনো বিকৃতিই হবে না, পুরা জিরো। এটা কার ভাইয়া, একটা ধীর বস্তুর, যেটা একদম পিওর ধীর বস্তু। আর যদি ভাই এটা জিরো হয়, এটা কি ভাই আপনার সামথিং বাই জিরো, মানে কি ইনফিনিটি হয়ে যাবে। মানে গামা ইনফিনিটি মানে বুঝিস, মানে তুই যদি ওর কোনো চেঞ্জ করিসও, ওর মানে ওকে গামা মানে তো বুঝছিস, যে ভাই গামা ইয়াং গুণাঙ্ক বুঝি, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে যে পরিমাণ বল দিলে দৈর্ঘ্য বিকৃতি প্রকৃত দৈর্ঘ্যের সমান হবে তাকে গামা বলে। মানে তোকে এখানে বেসিক্যালি ইনফিনিটি অ্যামাউন্টের বল যদি তুই দেস, কি বললাম, ইনফিনিটি বা অসীম মানের যদি তুই বাহ্যিক বল দেস, তাহলেই তুই বস্তুটার একক দৈর্ঘ্যের পরিবর্তন করাইতে পারবি, কত বল দেওয়া লাগবে, ইনফিনিটি। মানে একটু জিনিসটা দেখছে কতটা সুন্দর, মানে একটু
ডিপলি ভাবলে না জিনিসটা অনেকগুলো সুন্দর। হ্যাঁ, বাট তোরা তো ভাবিস না। ওকে, আয়তন গুণাঙ্কের মাত্রা। আসেন মাত্রা বের করা যাক। যে কোনো গুণাঙ্কের মাত্রা একই, আলাদা কিছু না। তাহলে আসেন আপনি যে কোনো গুণাঙ্কের মাত্রা কি? পীড়ন বাই বিকৃতি। হ্যাঁ, বিকৃতির কোনো মাত্রা আছে? নিজেরাই বল। বিকৃতির কোনো মাত্রা আছে? নাই। কেন নাই? কারণ উপরেও ডেল এল, নিচেও এল, মিটার মিটার কাটাকাটি যাবে, তার মাত্রা নাই। তার মানে এখানে বেসিক্যালি গুণাঙ্কের যে মাত্রা আর চাপের যে মাত্রা, মাত্রার কথা বলতেছি জাস্ট, গুণাঙ্কের যে মাত্রা, যে চাপের যে মাত্রা একই। তাহলে ভাই চাপের মাত্রা আপনার এখানে কত হবে? ভাই চাপের আপনার এখানে মাত্রা নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মানে কি? এটার মাত্রা কত ভাইয়া? ml/t ইনভার্স 2, আর ভাই নিচে কত? l ইনভার্স 1। তাহলে ভাই কাটাকাটি করলে কত আসে? 1 আসে। তার মানে ml ইনভার্স 1 t ইনভার্স 2, ml ইনভার্স 1 t ইনভার্স 2, ml ইনভার্স 1 t ইনভার্স 2। বাস্তবে প্রায় সকল পদার্থের গামায়ের মান নিচের কোনটা সঠিক? বাস্তব, নেগেটিভে যেতে পারবে না। বলছিলাম ভাই 0 থেকে 0.5। দৈর্ঘ্য বনাম পার্শ্ব বিকৃতির ডেফিনেশনটা কি? এটা পারফেক্ট যে গ্রাফটা হবে সেটাই, তাই না? আয়তন গুণাঙ্ক বের করতে বলছে, আয়তনের সংকোচন দেওয়া, চাপ দেওয়া, বের করতে পারবে না। চাপ হলো এটা, 10 হলো 10/100, মানে 1/10 হবে, 1/10 উপরে যাবে, এটা 2 টু দি পাওয়ার 10 হবে। দেখো দেখি হয়ে গেছে, এটা ভাই 2 টু দি পাওয়ার 10 হবে। যারা বুঝেন না একটু পরে দেখিয়েন। হ্যাঁ, 1/10 হবে, 2 টু দি পাওয়ার 10 আসবে আর কি। আচ্ছা, সিগমার একটা ম্যাথ, সিগমার জাস্ট ভ্যালু বসাইতে হবে। সিগমার ম্যাথ আমরা সামনে পাবো, তখন করবো না। এই ম্যাথটা করি। পয়জন অনুপাতের কি কোনো একক আছে? নাই। উপরেও বিকৃতি, নিচেও বিকৃতি, ভাই কোনো একক নেই। মান -1 থেকে 0.5 এর মধ্যে হতে পারে। নির্দিষ্ট উপাদানের জন্য ভাই নির্দিষ্ট, এটা কি ভাই আপনার টোটালি তার নিজের ব্যক্তিগত প্রপার্টি আর কি। আচ্ছা, এটা লাগবে না। পয়জন অনুপাতের ম্যাথ করবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, ওকে, পয়জন অনুপাতের একটা ম্যাথ পেয়ে গেছি। আসেন আমরা ম্যাথটা করি, তাই না? আসলে আমরা এই ম্যাথটা করি, আমাদের আর 1-2টা ম্যাথ আছে, তাহলেই শেষ। এই ম্যাথটা আমরা করবো, পয়জন অনুপাতের এই ম্যাথটা আমরা করা হবে। ওকে, আসেন করি। বাট তার আগে দেখি এখানে অবস্থাটা কীরকম। 1 ঘন্টা 37 মিনিট। আচ্ছা, আসেন। একটা পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুটি তার একটা ধীর অবলম্বন থেকে ঝোলানো হলো। তার দুটির দৈর্ঘ্য অভিন্ন। এভাবে কি পড়তে হয়? হয় না। আগে পড়তে হয় কি? আগে পড়তে হবে আপনার গ নাম্বারটা। যারা আমার মতো পড়া শুরু করছে সে একটা মায়ের দেবো। আগে ভাইয়া প্রশ্ন পড়তে হবে, উদ্দীপক না। কি লেখা? তারটার দৈর্ঘ্য 10% বাড়লে ব্যাসার্ধ কতটুকু হবে? খেয়াল করো, যদি কোনো জায়গাতে কোনো কোশ্চেনে দেখো দৈর্ঘ্যর সাথে ব্যাসার্ধের রিলেশন, দৈর্ঘ্যর সাথে ব্যাসার্ধ মানে কি? লম্বার সাথে পাশে কতটুকু, বা এভাবে বলতে পারো লম্বা আর মোটা এই দুজনের সাথে যদি কখনো সময় তুলনা হয়, ওখানে তুমি নির্দ্বিধায় ভাববা পয়জনের অনুপাত আমাকে ব্যবহার করতে হবে, পয়জনের অনুপাত আমাকে ব্যবহার করতে হবে, বা সিগমা ব্যবহার করতে হবে। তাহলে এখানে সিগমাটা কি? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। কি বললাম? পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। দেখেন এখানে কি বলছে? দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি পাওয়া মানে কি? 10% বৃদ্ধি পাওয়া মানে হলো ডেল এল বাই এল হলো 10/100 বা 1/10 বা 0.1। তাহলে এখানে লিখে দেন দৈর্ঘ্য বিকৃতি কত হয়েছে? 0.1। এই যে দেখেন সিগমা 0.3, লিখে দেন 0.3। কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, তুমি লিখে দিবা কত পার্সেন্ট হ্রাস পাবে আর কি। ঠিক আছে, কত পার্সেন্ট হ্রাস তো বলে নাই, বলছে কতটুকু হ্রাস পাবে। একটা কাজ করো, তুমি ডেল ডি বের করে দাও। বলছে কতটুকু না, তার পার্সেন্টেজ না বলি, তারপর প্রথম তারপর এই যে ব্যাসার্ধ জানি না আমি, যেভাবে 1 সেন্টিমিটার লিখে দাও। তাহলে নেগেটিভ অফ ডেল আর বাই আর কত? 1। আমরা সেন্টিমিটারই লিখবো। হ্যাঁ, আমরা সেন্টিমিটারই লিখবো, 1 সেন্টিমিটার। মাল্টিপ্লাই করে দাও 3/10, 1/10 নেগেটিভ ডেল আর
ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার। নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে আর কি বেসিক্যালি তোমার হিয়া হয়েছে মানে সংকোচন হয়েছে, যেহেতু তুমি দৈর্ঘ্য বাড়াইছো। দেখেন খেয়াল করেন 3/100, তার মানে ডেল আর বা সংকোচন হয়েছে কতটুকু 0.03 সেন্টিমিটার। সংকোচন হয়েছে তোমার কত 0.03 সেন্টিমিটার, 0.03 সেন্টিমিটার। তাহলে আশা রাখি ভাই পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আর কোনো কনফিউশন হবে না, ঠিক আছে? ওকে, এইবার এই কোশ্চেনটা ভাই খুবই মাস্ত একটা কোশ্চেন। দেখেন একটা ঘনবস্তু আছে আছে ভাইয়া, ঘনবস্তুটার তুমি একটা তলে এফ বল প্রয়োগ করলা, ঘনবস্তুটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ। খেয়াল করো কোশ্চেন কিন্তু আসছে, কোশ্চেনের প্যাসেজ এত বড় তুমি হারায় যাবো যদি তুমি এখান থেকে না বুঝে যাও, পারবাও না করতে। ঘনবস্তুর প্রতিটার বাহু বলছে এ। এখন তুমি যদি এফ বল প্রয়োগ করো, আমরা জানি ভাই এখানে কি হবে, কৃন্তন বিকৃতির জন্য কৃন্তন পীড়ন হবে। তখন ভাই আমার এখানে কি এই বিকৃতি করছে মানে আপেক্ষিক সরণ হয়েছে কত ডেল এক্স, মানে স্লিপ করছে ডেল এক্স। আর আমার এখানে দৈর্ঘ্যটা বা উচ্চতাটা ছিল কত আমার এল। কোশ্চেনে বলছে কি ইটা বের করো, কোশ্চেনে বলছে ইটা বের করো। ভাই ইটার ফর্মুলা বসে দেন। ইটার ফর্মুলা হইলো এফ বাই এ ইন্টু তুমি কি বলছো ভাই এখানে থেটা বলছো, তাই না? কোশ্চেনে বলছিলাম তোমাকে ভাই থেটা অ্যাঙ্গেলটা দিয়ে দিবে, কোশ্চেনে বলছিলাম তোমাকে থেটা অ্যাঙ্গেলটা দিয়ে দিবে। আচ্ছা ভাই এখন এখানে এরিয়াটা বের করবো কেমনে, তুমি একটু নিজে চিন্তা করো। এটা একটা ঘনবস্তু, তাই না? যদি ভাই ঘনবস্তু হয় এইটার সারফেসটা কি হবে, এইটাই, তাহলে ভাই এটার ক্ষেত্রফল কত এ স্কোয়ার না? জি ভাই ক্ষেত্রফল কত এ স্কোয়ার। তাহলে ভাই তুমি এখানে কি লিখে দিবা এফ ডিভাইডেড বাই স্মল এ স্কোয়ার ইন্টু থেটা। মানে কোশ্চেনে যে ডাটাই থাকুক আমি ভাইয়া ডাটাটা বসায়ে আমি এখান থেকে অ্যান্সার পেয়ে যাব, ডাটাটা বসায় আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে আসেন ভাইয়া পরীক্ষার টাইম চলে আসছে, এখন ভাইয়া পরীক্ষা শুরু করা যাক। কি লেখা, উদ্দীপকের কোন উপাদানের তৈরি ঘনকের ধীরতা বেশি? ধীরতা নিয়ে কথা বলতেছে, তার মানে তোমাকে রাজশাহী বোর্ড 24 কত বছর আসছে, তার মানে তোমাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে কাজ করতে হবে, তার মানে তোমাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে কাজ করতে হবে। কিভাবে করবা, কি লেখা দেখো, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক। দেখেই বোঝা উচিত ভাইয়া তোমার এখানে এইটা বের করতে হবে, কারণ ভাই পড়াই দিছে। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ইস্পাত তৈরি ঘনকের ওয়ার্ড পেয়ে গেছি। উপরিতলে ওই দেখো আর একটা ওয়ার্ড, উপরিতলে এফ দিয়ে দিছে, স্পর্শীয় ত্বরণ দিয়ে এফ দিয়ে দিছে, পীড়ন সৃষ্টিকারী স্পর্শক বল করে বিপরীতে একটা স্থির তলের সাপেক্ষে তলটার এত মিটার সরণ করে ডেল এক্স দিয়ে দিছে। অপরদিকে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, ধরুন ভাই দুইটা গেস A1 ডেল এক্স 1 F1, A2 দেওয়া আছে। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা অ্যালুমিনিয়াম ঘনকের বিপরীত তলে সমান ও বিপরীত স্পর্শকীয় বল সমান ও বিপরীত স্পর্শকীয় বল প্রয়োগ করার ফলে, দেখো কি বলছে, সমান আর বিপরীত স্পর্শীয় বল। ওকে, আচ্ছা অ্যালুমিনিয়ামের বলছে না, ওকে স্পর্শীয় বল দিয়ে দেয় নাই, দেখি সামনে পড়ি আমরা। সরণ দিছে, থেরাটো দিছে, বলছে অ্যালুমিনিয়ামের আকার গুণাঙ্ক। ও আচ্ছা, তার মানে আমাকে এখানে কোশ্চেনে দেখো বুঝো, ফার্স্টে বলছে ঘনকের ধীরতা বেশি। ধীরতা মানে আমাকে অবশ্যই এখানে ইটা 1 আর ইটা 2 বের করতে হবে। বাট একটু মজাটা থাকলো না, কেন থাকলো না, কারণ ভাই অ্যালুমিনিয়ামের ইটা 2 দিয়ে দিছে, অ্যালুমিনিয়ামের ইটা 2 দিয়ে দিছে, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ইটা 2 দিয়ে দিছে। যদি ভাই অ্যালুমিনিয়ামের ইটা 2 ভাই তোমাকে দিয়ে দেয়, তাহলে আমাকে এখন কথা হলো যে ইস্পাতের যে ঘনকটা সেই ঘনকের ধীরতা বেশি হবে নাকি অ্যালুমিনিয়ামের ধীরতা বেশি হবে সেটা বের করতে হবে। ইটা 2 দিয়ে দিছে, তার মানে আমাকে কোশ্চেনে শুধু ইটা 1 বের করতে হবে, এটাই তো গুণাঙ্ক বা তোমার স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাই তো ধীরতা প্রকাশ করে, তাই না? তাহলে আমাকে এখানে ইটা 1 বের করতে হবে। ইটা 1 মানে কি আমার এফ ডিভাইডেড বাই এ ইন্টু থেটা। আচ্ছা ইন্টু থেটা, ভাই থেটা জানি কি ছিল ভাই, থেটা আপনার এখানে ছিল ডেল এক্স বাই এল, এই যে ডেল এক্স বাই এল। আর চিন্তা করেন যদি একটা ভাই ঘনক হয়, এখানে এলটা কি, এলটা এ না বাবা, ঘনক না, সবই তো এ। তার মানে উচ্চতাও ভাই আমার এখানে কত এই হবে, জি ভাই। তার মানে আমার এখানে কত, এটা ডেল এক্স, এটা কত এ, এটা ডেল এক্স, এটা কত হবে আপনার এ।
এফ দেওয়া দেখেন কত 2.48 ইন্টু 10⁷ ইন্টু আমার এ কত বাহু দেখেন 10 সেন্টিমিটার দেওয়া আছে। এসআই ইউনিটে নিতে হবে, চেঞ্জ করে নেন 10/100 মিটার। এরিয়া দেখেন বের করব, এরিয়া হলো আমার এ স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল এটাই, আমার 10/100 স্কোয়ার হবে, 10/100 স্কোয়ার হবে। আপেক্ষিক সরণ কটাইছো কত 2.95 মিলিমিটার, তার মানে কত ভাই 2.95 ইন্টু 10⁻³ মিটার। 1 মিটার সমান 10⁻³ মিলিলিটার, সো এটা দিয়ে ভাই গুণ হবে। ওকে, কাটাকাটি করো, করছি। এবার ওইটার সাথে ভাই ওইটাকে তুমি যদি ভাগ দিয়ে দাও তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। অ্যান্সার এটা 1টা, একটু ক্যালকুলেটারের হেল্প নিতে হবে আশা করি। 10⁻⁷, 10⁻³ কাটাকাটি করলে ভাই কত আসবে, উপরে উঠবে, উপরে উঠে হবে তোমার হলো 8, 9, 10, 8, 9, 10। ওকে, তার মানে কি আমরা এখন জাস্ট ভাগ করে ক্যালকুলেশন করতে হবে আশা করি। যে কোনো একটা ক্যালকুলেটার নেন, ইএস ক্যালকুলেটার নিলাম ধরেন। (2.48 by 2.95) 2.48 by 2.95 into 2.48 by 2.95 into ও নিচে তো ভাই এটাও তো আছে, ভুলে গেছি কিভাবে। এই দেখুন নিচেও আছে না, আছে ভাই 10⁻10। আচ্ছা 10⁻10, নিচে আরও আছে, নিচে আরও বান্ধরা আছে। এই কত ভাইয়া 10/100 মানে হলো তোমার 0.1 স্কোয়ার, 0.1 স্কোয়ার, 0.1 স্কোয়ার। ওকে, সব কিছু আই গেস পারফেক্টভাবে আছে, সব কিছু আই গেস পারফেক্টভাবে আছে। 8.4 ইন্টু 10⁻11 দেখা যাচ্ছে, 8.4 ইন্টু 10⁻11। ওকে, 8.41 ইন্টু 10⁻11, 8.41 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে বলেন অ্যালুমিনিয়াম জিতছে না ইস্পাত জিতছে? ভাইয়া অ্যালুমিনিয়াম জিতছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি অ্যালুমিনিয়াম এরিয়াটা এটার থেকে বেশি। এই কোশ্চেনটা যদি প্রথমবার কেউ যায় পরীক্ষার হলে না করে, ভাই একটু প্যানিকে পড়বে, ভাইয়া কীভাবে করবো না করবো, ভাইয়া চিন্তা করতে পারতেছি না, মাথায় খেলতেছে না, একটু প্যানিকে ভাই পড়বে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক হলে খাওয়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, দৈর্ঘ্যের মানের পরিবর্তন করতে বলছে, ইজি কোশ্চেন। দেখি কি বলছে, পয়জন অনুপাতের ম্যাথ করতে বলছে, পারবা না? ব্যাসার্ধ দেওয়া আছে, দৈর্ঘ্য বল দেওয়া আছে, সব ব্যাসের দৈর্ঘ্য পারবে, এটা ইজিলি করে নিন। তাহলে এতটুকু আমরা রাখলাম। ওকে, থ্যাংক ইউ। বলেন আপনাদের লেকচার কেমন লাগছে। লেকচার ভাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই এরকম ডিউরেশনের লেকচার আপনাদের জন্য পারফেক্ট নাকি। যদি ভাই এটা পারফেক্ট হয় তাহলে ভাই আমি এরকম ডিউরেশনই আনবো, যেগুলো ভাই শর্ট হবে, ক্রিপস হবে, না সামারি না কমপ্লিট শর্ট, বাট মাঝখানের এমন একটা জিনিস যে সামারির কাজও করে দিবে, কমপ্লিট শর্টের কাজও করে দিবে, আর ভাই এগুলো করতে কষ্ট হয়, ঠিক আছে? সো আপনি যদি জানান তাহলে ভাই আমি বুঝতে পারবো যে আসলে জিনিসগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা। আর লেকচার শিট আর সাথে তোমাদের এটার যে সলিউশনগুলো এটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। সো টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, মাস্ট বি জয়েন করে নিও, তাইলেই হবে, ঠিক আছে? টাটা।